আসসালামু আলাইকুম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যক্তিদের পাশে চাইল্ড ফাউন্ডেশন সবসময় আছে এবং থাকবে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের চাইল্ড কেয়ার লাইভ সেশন আমরা নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমরা একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই লাইভ কেয়ারে দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞদেরকে আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে সহায়তা করার জন্য। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা এসেছি, অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ ইস্যুস অফ কনসার্ন। বয়ঃসন্ধিকাল এমন একটা সময় যেখানে শারীরিক এবং মানসিক অনেক বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। এক্ষেত্রে আমরা যারা অভিভাবক আছি তাদের মনে অনেক প্রশ্ন জাগে এবং আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে সাজিয়েছি আজকের লাইভ সেশন। এবং আমাদের সাথে যিনি আছেন গেস্ট, আমাদের সাথে আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। এবং আমরা অত্যন্ত লাকি যে তার মূল্যবান সময় আমরা আজকে আমাদের সাথে পাবো এবং আমাদের যে প্যারেন্টসদের কাছ থেকে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেগুলোর উত্তর তার কাছ থেকে নিয়ে নেব। এবং তার পাশাপাশি আপনারা কমেন্টস এবং আমাদের ইনবক্সে প্রশ্ন থাকলে এখনো পাঠাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দিতে। আসুন আমরা আমাদের আজকে যিনি গেস্ট আছেন তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই চাইল্ড কেয়ার লাইভ সেশনে আসার জন্য। এবং টপিকটি যেটা আমাদের সাথে আজকে আছে লাইভে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ ইস্যুস অফ কনসার্ন, যেটার আপনি আসলে বলবো ওয়েলথ অফ নলেজ এই টপিকটার উপরে, কারণ আপনি বহু বছর ধরে এটা নিয়ে আপনার কাজ। এবং আমাদেরকে যদি একটু বলতেন যে এই যে অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ, এটা আসলে কেন একটা জরুরি টপিক এবং প্রত্যেকটি প্যারেন্টসেরই এই বিষয়টা নিয়ে কেন জানা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলি যে অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকাল এটি হচ্ছে মানুষের জীবনের একটা ট্রানজিশন। আমরা বলি মানে শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার মাঝখানের যে একটি করিডোর, এই করিডোরটি হচ্ছে অ্যাডোলেসেন্ট। এবং অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকাল আমরা বলি সন্ধিক্ষণ, এই সন্ধিকালে কিন্তু তার ভিতরে নানা ধরনের পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটিকে আমরা অনেক সময় বলে থাকি যে এটা একটা অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বা ক্রাইসিস যাচ্ছে, কিন্তু আমি আসলে এটাকে ক্রাইসিস বলে মোটেই বিশ্বাস করি না। আমরা বলছি যে অ্যাডোলেসেন্ট হচ্ছে একটি সম্ভাবনার সময়, এটি হচ্ছে সবচেয়ে বেশি একটি স্বর্ণালী সময়। ফলে অ্যাডোলেসেন্ট মোটেই ক্রাইসিস না, অ্যাডোলেসেন্ট সবসময় একটি সম্ভাবনা, সবসময় একটি পটেনশিয়ালিটি। আমরা যদি একদম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেফিনেশনে চলে যাই তাহলে 10 থেকে 19 বছর বয়স, এটিকেই তারা অ্যাডোলেসেন্ট বলছে। আর আমরা একটু ঘুরিয়ে বলি যে অ্যাডোলেসেন্ট হচ্ছে মানুষের জীবনের সেই সময়টায় যখন তার অভিভাবকরা বা বাবা মারা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেটি হচ্ছে অ্যাডোলেসেন্ট। তার মানে সেটা শুধু বয়স দিয়ে বলা যাবে না, সেটা তার বাবা মাদেরকে দিয়ে আমরা ডিফাইন করি। এই আপনি খুব সময়টাতে সুন্দর করে উল্টো করে দিলেন জিনিসটা, যেটা আমরা অন্যভাবে চিন্তা করি। আমরা সেটাই চাই, যে আমরা চাই অ্যাডোলেসেন্টরা আসলে খুব ভালো, তাদের খুবই পটেনশিয়ালিটি আছে এবং সেই পটেনশিয়ালিটিকে আমরা যেভাবে কাজে লাগাবো তারা পরবর্তীতে সেইভাবে কিন্তু একজন সুনাগরিক হিসাবে তার রাষ্ট্রে, তার সমাজে দায়িত্বটা পালন করতে পারবে। এবং অ্যাডোলেসেন্ট পর্যায়ে কেন মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, আপনার যে প্রশ্নটা ছিল, আমরা বলবো এই সময়টাতে একটি শিশু বা কৈশোরের তার এই বয়সন্ধিকালে তার যেমন শারীরিক পরিবর্তনগুলো হয়, অনেক ধরনের শারীরিক পরিবর্তন হয়। একটা মানুষ তার নিজেকে চিনতে শিখে এই সময়, তার জেন্ডার আইডেন্টিটিটা এই সময় খুব সুন্দর করে হয়। এই সময়টা তার শারীরিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যেয়ে তার মানসিক স্বাস্থ্যের কিছুটা পরিবর্তন হয়। এবং এই মানসিক স্বাস্থ্যের পরিবর্তনটি কখনো কখনো মনোসামাজিক পরিবর্তন, কখনো কখনো তার আবেগের পরিবর্তন, কখনো কখনো তার নৈতিকতার পরিবর্তন। এই যে পরিবর্তনগুলোর সাথে যদি আমরা সুষমভাবে তাকে খাপ খাইয়ে নিতে না পারি, তখনই কিন্তু একটা বিচ্যুতি ঘটে, তখনই ওই যে সাধারণ মানুষের ভাষায় বা অনেকের ভাষায় অ্যাডোলেসেন্ট ক্রাইসিস দেখা দেয়। আর আমরা যদি সেটাকে খুব সুন্দর করে সুষম করে রাখতে পারি তাহলে অ্যাডোলেসেন্ট মোটেই ক্রাইসিস না, বরং অ্যাডোলেসেন্ট আমরা বলবো মানুষের জীবনের সম্ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটি সবচেয়ে পটেনশিয়াল একটি টাইম। সুতরাং অ্যাডোলেসেন্টসে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা আমাদের এই কারণে জরুরি যেন আমরা একজন পটেনশিয়ালি সুনাগরিক তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রশ্নে যাওয়ার আগে একটু, যেহেতু ক্রাইসিস শব্দটা এসছে, আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছি এই প্যান্ডেমিকের মধ্যে। এক্ষেত্রে মেন্টাল হেলথ ইন জেনারেল, সেটা এখন অ্যাডোলেসেন্টের প্যারেন্টসদের বেলাও যদি আমরা ভাবি, আপনি কিভাবে বলবেন যে মেন্টাল হেলথ আমাদের এই ক্রাইসিসের মধ্যে কিভাবে এফেক্ট করছে? বা আপনি এখন যে লাইনে কাজ করছেন আপনি কি কেমন শুনতে পাচ্ছেন যে এখন মেন্টাল হেলথের
অবস্থাটা কি, এবং আপনার যদি কোনো সাজেশন বা টিপস থাকে এই প্যান্ডেমিকের মধ্যে বাবা মারা এবং অ্যাডোলেসেন্টদের জন্য। ধন্যবাদ। আসলে আসলে যে বৈশ্বিক যে প্রেক্ষাপটটি যাচ্ছে একটা কোভিড-19 এর প্যান্ডেমিক, এটি কিন্তু আমাদের জন্য নতুন। বিগত ১০০ বছরে আমরা এরকম কোনো প্যান্ডেমিকের মুখোমুখি হইনি। ফলে আমাদের সেই অভিজ্ঞতা কিন্তু নাই। এবং সেটি একটি সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতি, এবং অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের শরীর যেরকম ভাবে আক্রান্ত হয় রোগ দ্বারা, তেমনি আমাদের মন আক্রান্ত হয়, আমাদের অর্থনীতি বিপন্ন হয়, আমাদের সামাজিকতা পরিবর্তন হয়, আমাদের প্রফেশন পাল্টে যায়, আমাদের আমাদের বিজনেস ইন এ নিউ শেপ, বিজনেসও নতুন নতুন শেপে চলে আসে। ফলে সমস্ত যে একটি বৈশ্বিক পরিবর্তন, এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে যে আমরা নতুন করে মানসিকভাবে বিপন্ন হই। এবং এক্ষেত্রে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরুতেই বলেছে যে আমরা হয়তো লক্ষ প্রাণের বিনিময়ে এই করোনা ভাইরাসটিকে মোকাবেলা করতে পারবো, কিন্তু তারপরে আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিক স্বাস্থ্যের প্যান্ডেমিকের জন্য। তার মানে আমাদের মানসিক স্বাস্থ্যের একটি ধাক্কা, একটি ঢেউ সামনে কিন্তু আমাদের আসছে, ইতিমধ্যে কিছু চলে আসছে এবং আরো সামনে আরো বেশি আসবে বলে আমরা আশঙ্কা করছি। সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের প্রস্তুত থাকতেই হবে, সকলকে প্রস্তুতি নিতে হবে, এবং কিশোর এবং অ্যাডোলেসেন্ট যারা রয়েছেন তাদের প্রস্তুতিটা একটু বিশেষভাবে নিতে হবে, কারণ তারা কিন্তু আগামী পৃথিবীর চালিকা শক্তি হবে। আগামী পৃথিবী কিন্তু তারাই চালাবে আমাদের। কারণ আপনারা জানেন যে এই করোনা ভাইরাসে একটা বড় অংশের প্রবীণ ব্যক্তিরা কিন্তু ঘরে ঢুকে গেছেন, তাদের কেউ আক্রান্ত, তারা বেশি আক্রান্ত হচ্ছেন, জটিলতা বাড়ছে। ফলে প্রবীণ ব্যক্তিরা এক ধরনের রিজার্ভ ফোর্স হিসেবে আছেন, কিন্তু আমাদের তরুণরাই কিন্তু আগামী দিনের চালিকা শক্তি। সব জায়গায় রাষ্ট্র চালনা থেকে শুরু করে সবকিছুতে তারা থাকবে, এবং এই সময় তাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ভবিষ্যতে তাদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গুলো ভালো থাকবে, এবং তারা আমাদেরকে একটি সুন্দর নির্দেশনা দিয়ে, ভালো ডিরেকশন দিয়ে আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। আর তরুণরা যদি এখন মানসিকভাবে বিপন্ন হয়, তারা যদি অস্থির হয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের সিদ্ধান্তগুলো ভুল হবে, এবং আমরাও কিন্তু তাদের পিছে পিছে থেকে তাদের সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্তের শিকার হবো। ফলে তরুণদের, কিশোরদের এই সময়টাতে মানসিকভাবে ভালো রাখাটা খুব জরুরি, এবং এটি রাখার জন্য অনেক নির্দেশনা রয়েছে, হয়তো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে কিভাবে তারা ভালো থাকবে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। ধন্যবাদ। কয়েকটা যদি টিপস যদি থাকে, যেরকম বললেন। টিপস যদি থাকে তাহলে আমরা বলছি যে প্রথমত টিপস তো আছেই, সেটি তো আসলে আমার আবিষ্কার করা টিপস নয়। এটি যারা বিশ্বের এক্সপার্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা যে টিপস গুলো দিয়েছেন সেগুলোর আলোকে আমি বলছি যে প্রথমত আমাদের তরুণ, প্রাপ্তবয়স্ক সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। যে কোনো দুর্যোগ আমাদের সামনে একটা সম্ভাবনার দুয়ার খুলে দেয়। আমরা বলি বিল্ড ব্যাক বেটার। ঝড়ে যখন আমার ঘরটি ভেঙে যায়, তারপরে যখন আমি ঘর তৈরি করি, সেটি কিন্তু আমি আমার আগের ঘরের চাইতে সুন্দর এবং মজবুত করে তৈরি করি। ফলে এই প্যান্ডেমিকের পরে আমরা যে নিউ নর্মাল সমাজ বা নতুন এক ধরনের নতুন বিশ্বকে আমরা নতুন বৈশ্বিক পরিস্থিতিতে নিজেরা অবগাহন করব, সেই বৈশ্বিক পরিস্থিতির জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং সেই প্রস্তুতির জন্য তরুণ সমাজকে আমরা যেটি বলবো, এই সময় দুটো দিক, একটি হচ্ছে এই সময়ের সাথে মানিয়ে চলা। সেটি হচ্ছে আমরা এই সময় কোনো গুজবে কান দেব না, কেবলমাত্র সঠিক তথ্য বিশ্বাস করব। আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করে আমরা বলবো যে আমরা কেউ ঘরে বন্দি না, আমরা যারা ঘরে আছি তারা ঘরেই মুক্ত আছি, বাইরের পৃথিবীটা বন্দি। ঘরে আমরা ভাইরাস থেকে মুক্ত আছি, রোগ থেকে মুক্ত আছি। আমরা অনেকে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছি, কিচ্ছু করার নাই, কিচ্ছু করছি না। আমরা উল্টোটা বলি যে এই হিসেবে আপনি ঘরে থেকে যে বসে আছেন, আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছেন বসে থেকে, ঘরে থেকে, নিরাপদ থেকে, আপনার জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। এভাবে যদি আমরা মাইন্ডসেট পাল্টাই তাহলে মনের উপর চাপ খানিকটা কমে যাবে। আরেকটি কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে সারাদিন করোনা করোনা করবে না, অর্থাৎ করোনার বাইরেও আমাদের আরো অনেক কিছু করার আছে, অনেক জানার আছে, অনেক শেখার আছে, সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব। তরুণরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নানান জিনিস শেখার আছে, গুগল গার্লস থেকে শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন, অসংখ্য সফটওয়্যার আছে শেখার, তারা সেই সফট স্কিল গুলো ডেভেলপ করতে পারে। সেটি হচ্ছে একটি খুব মোটা দাগের কথা। আর যদি খুব সূক্ষ্মভাবে বলি তাহলে এই তরুণদের কিন্তু এই সময় তাদের মানবিকতার চর্চাটা করতে হবে। তারা মানুষ হিসেবে যে একজন অনন্য, তারা যে মানুষ, এই জায়গাটা তাদেরকে প্রমাণ করতে হবে এই সময়টাতে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে এবং অন্যের প্রতি ভালোবাসা দিয়ে। বৈশ্বিক সংকটে তরুণরা যেন স্বার্থপর হয়ে না যায়, তারা যেন পরার্থপরতার চর্চা করে, মানুষের জন্য ভাবে, মানুষের জন্য করে। এবং এই করার অর্থ যে তারা বিপদে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় চলে যাবে, দৌড়ে যাবে, তাদের সমস্ত নিরাপত্তাকে বিঘ্নিত করে চলে যাবে, তা কিন্তু না। ঘরে বসেও কিন্তু অনেক কিছু করা যায়। যে কোনো স্টার্ট আপ তারা শুরু করতে পারে, নিজেকে প্রস্তুত করতে পারে, এটাও নিজের দেশের জন্য করা, দেশের জন্য করা, ঘরে বসে অন্যের জন্য কিছু সাহায্য করতে পারে। এবং বলবো এই সময়টিতে কিন্তু পরিবারের সদস্যদের সাথে তাদের সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ এসেছে। আমরা প্রায়শই শুনি যে এই অ্যাডোলেসেন্টরা বা এই যে কিশোররা তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা জেনারেশন গ্যাপের
আমরা বলি না, এই করোনা কালে তারা যেন মা বাবার একটু কাছাকাছি থাকে, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকে, ঘরের কাজগুলো করে, নিজের মনের যত্ন নেয়। এবং আরেকটি বলছেন মানিয়ে চলার জন্য টিপস, যদি একটি টিপস চান তাহলে আমি বলবো যে সে যেন রাতে পরিমিত ঘুমায়, দিনের বেলা সক্রিয় থাকে। সারা রাত জেগে থেকে দিনের বেলা ঘুমানো তার মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ ক্ষতিকর। এই ক্ষতি যেন সে না নেয়, সে যেন দিনের বেলা সক্রিয় থাকে এবং রাতের বেলা পরিমিত পরিমাণে ঘুমায়। অনলাইন, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট অবশ্যই সে ব্যবহার করবে, প্রযুক্তিতে সে অবশ্যই দক্ষ হবে, কিন্তু সেটি যেন পরিমিত হয়, সেটির উপরে যেন আসক্তি না জন্মায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ টিপস শেষ মুহূর্তে বলে দিই, শেষ কথাটি, সেটি হচ্ছে তরুণরা, কিশোররা কেবল অন্যকে ভালোবাসতে চায়, আর একজনকে ভালোবাসতে চায়। আমরা বলবো যে আরেকজনকে ভালোবাসার আগে, অন্যকে ভালোবাসার আগে তারা যেন নিজেকে ভালোবাসে। প্রতিদিন একটি কিশোর তরুণ রাতে ঘুমানোর আগে যেন নিজেকে ধন্যবাদ দেয়, নিজেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের প্রতি, আজকে সারাদিন আমি এই কাজটুকু করেছি, নিজেকে শিখিয়েছি, নিজে শিখেছি, মানুষের জন্য করেছি, নিজের জন্য করেছি, এই জন্য আমি ধন্যবাদ, এবং আমি নিজের কাছে নিজে কৃতজ্ঞ। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ধন্যবাদ দিতে হবে, নিজেকে কৃতজ্ঞ থাকতে হবে নিজের প্রতি। তাহলেই কিন্তু সেলফ স্টিম ভালো থাকবে, মানসিক স্বাস্থ্যটাকে সে যত্ন নিতে পারবে। ধন্যবাদ। বাহ! অনেক সুন্দর, সুন্দর কিছু টিপস আমিও পেয়ে গেলাম। যদিও আমি ওই বয়সে নেই, কিন্তু আমার মনে হয় আপনি যেই কথাগুলো বললেন এটা সবার জন্যই প্রযোজ্য। এটা সবার জন্য, এটা সবার সবার জন্য। জন্যই প্রযোজ্য এবং আসলেই সত্যি কথা বলেছেন যে আমরা আসলে অনেক কিছু খেয়াল করি না, যখন আমাদের এই প্যান্ডেমিক আসার পরে এই সময়টাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আপনার এই পজিটিভ কথা শুনে খুবই ভালো লাগছে এবং আমি আশা করব যে যারা তাদের প্রশ্নগুলো পাঠিয়েছে আপনার উত্তরের মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য এই উত্তরগুলো অনেক সহায়তা করবে। কারণ আমাদের প্যারেন্টস যারা প্রশ্ন পাঠিয়েছে তাদের আমি বয়সগুলো বলে দিচ্ছি, যে বাচ্চার বয়সটা সাথে করে বলে দিচ্ছি, এবং বেশ কিছু আছে যাদের বাচ্চারা বা কিশোররা বিশেষ চাহিদা সম্পন্ন, তো আমি ওটাও আপনাকে মেনশন করে দিচ্ছি। আমরা প্রশ্নে চলে যাচ্ছি আর দেরি না করে। প্রথম প্রশ্ন হচ্ছে, কত বছর বয়স থেকে বয়ঃসন্ধিকাল শুরু হয় এবং কৈশোরকাল কেন এত কঠিন সময়? তার বাচ্চার বয়স 11 বছর এবং এএসডি ডায়াগনোসিস আছে। কিছুটা আপনি শুরু করেছিলেন যে বয়সের কখন থেকে শুরু হয়, এবং এই প্রশ্নটা আসলে আমার নিজেরও, কারণ আমার 10 বছরের আহ, ছেলে আছে এবং আমি খেয়াল করছি যে সে প্রিটিন কিছু তার মানসিক চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে কৈশোরকাল কেন এত কঠিন সময়? ধন্যবাদ। প্রথমত হচ্ছে 10 থেকে শুরু হয়, 10 থেকে 19 পর্যন্ত আমরা বয়ঃসন্ধিকাল বলে থাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী। এবং আসলে কৈশোরকালকে আসলে কঠিন সময় কিনা, আমি প্রথমে বলেছি যে আসলে আমরা কঠিন বানিয়ে ফেলি দেখে কঠিন সময়। এই সময়টাতে তাদের কিছু শারীরিক পরিবর্তন হয়, সেটি ছেলে শিশু হোক অথবা মেয়ে শিশু হোক, তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের সাথে তারা মানিয়ে নিতে শিখে এবং অনেক কিছু তারা নতুন করে শিখে, তাদের মধ্যে একটা আবেগের ঝড় তৈরি হয়। আমরা বলি একটা আবেগের ঝড় চলে আসে এই মুহূর্তে। তার নতুন করে সম্পর্ক তৈরি করা, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, অথবা বিপরীত লিঙ্গের কারোর সাথে তার প্রতি এক ধরনের ভালোবাসা না হলেও একটা টান তৈরি হয়। সেই সময়টাতে আমরা কি করে তাদের ট্যাকল করব, সেটার উপর নির্ভর করে যে কৈশোরকালটা কি আসলে কঠিন না আসলে সহজ। আমরা কৈশোরকালে তাদের সাথে নানা ধরনের তথ্য দেওয়া, সেই যখন একজন কিশোর, সে যখন একটি ছেলে, সে যখন ছোটদের আসরে যায় তখন ছোটরা চুপ করে যায়, ছোটরা তার সামনে কথা বলে না, না ও তো বড়, সাথে কথা বলা যাবে না, ওর বয়স 12। আবার সে যখন বড়দের আসরে যায়, বড়রা বলে এখান থেকে যাও, তুমি অনেক ছোট। সে কোথায় যাবে? সে বড়দের কাছেও যেতে পারে না, ছোটদের কাছেও আসতে পারে না। আবার দেখা যায় যে 12 বছরের একটি ছেলে মাকে বলতেছে, মা আমি বন্ধুদের সাথে আজকে রেস্টুরেন্টে বিকালে খেতে যাব। মা বলছে না, তুমি অনেক ছোট, একা একা যেতে পারবে না। সে মেনে নিল। ঠিক সেই দিনই বিকেল বেলা মা তাকে বলতেছে যে আমি একটু শপিং এ যাবো, তুমি তোমার ছোট বোনটাকে দেখে রাখো। সে বলতেছে আমি পারবো না, আমার কাজ আছে। বলছে তুমি এত বড় হয়েছো, তোমার বয়স 12, তুমি এই কাজটা পারবে না? সকালবেলা মা তাকে বললো তুমি ছোট, তুমি বন্ধুদের সাথে বাইরে যেও না। বিকেল বেলায় তাকে বললো তুমি এত বড়, এই কাজটা পারবে না। আসলে সে কি, সে ছোট না বড়? ফলে তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। এই কারণেই কিন্তু কৈশোর কালগুলো কঠিন করে ফেলি আমরা নিজেরা। আমরা তাদেরকে নানা রকম মিথ্যা তথ্য, ট্যাবু এগুলোর মধ্যে দিয়ে পরিচালিত করি। সে যখন তার নিজের জন্ম রহস্য জানতে চায়, তখন তাকে বলা হয় তুমি গাছ থেকে পড়েছো, তোমাকে বাগানে কুড়িয়ে পেয়েছি। সে এক ধরনের একটা একটা ডায়লেমার মধ্যে পড়ে যায়, কারণ সে তো কোনো না কোনো সূত্র থেকে কিছু না কিছু জেনেছে। আমরা বাবা মা শিক্ষকরা তাকে কিন্তু প্রকৃত সত্যগুলো বলি না। আমরা কিন্তু আমাদের সমাজ মেনে, সংস্কৃতি মেনে, ধর্ম মেনে, তার বয়স উপযোগী করে যদি বিজ্ঞান ভিত্তিক কথাগুলো বলতে পারতাম, তাহলে তার মধ্যে এই ডায়লেমা গুলো থাকতো না।
আমরা তাকে স্বাস্থ্য সুরক্ষার নীতিগুলো, সে যাতে কারো দ্বারা অ্যাবিউজ না হয়, সেই বিষয়গুলোর চর্চা, ব্যাড টাচ, গুড টাচ, এগুলো যদি আমরা তাকে না বলি, তখন কিন্তু কৈশোরকাল কঠিন হয়ে যাবে তার জন্য। কৈশোরকালে তার যে শারীরিক পরিবর্তনগুলো ঘটে, একটি ছেলে শিশুর গলার স্বরের পরিবর্তন হয়, একটি মেয়ে শিশুর দৈহিক অঙ্গ সৌষ্ঠবের পরিবর্তন হয়, সেই বিষয়গুলো নিয়ে সে কিন্তু এক ধরনের মানসিক চাপে থাকে। এই সময়টা থেকে তাকে কিন্তু বলতে হবে যেটা একদম স্বাভাবিক, তুমি এটাকে সাথে গ্রহণ করো এবং এটাই প্রকৃতির নিয়ম। এই বিষয়গুলো আমরা তাকে বলি না, আমরা না বলে তাকে চাপিয়ে রাখি, তাকে সাপ্রেস করে রাখি এবং তার মনের কথাগুলো আমরা তাকে বলতে দিই। আমরা এই সময় একটি ছেলে যদি ব্যথা পেয়ে একটু কান্নাকাটি করে, আমরা বলি এই তুমি কি মেয়ে নাকি যে কাঁদতেছো। আবার একটা মেয়ে যদি একটু জোরে জোরে হাসে, তখন আমরা বলি এই মেয়েদের এত জোরে হাসতে হয় না। আমরা তার আবেগটাকেও দমিয়ে রাখি, ফলে তার আবেগের বহিঃপ্রকাশ সে করতে পারে না। আমরা একটি সমাজ থেকে লিখে দিই যে ছেলেদের কাঁদতে হয় না, মেয়েদের জোরে হাসতে হয় না। তখন তার আবেগের যে সাপ্রেশন, আবেগটা যে অবদমিত থাকে, এই অবদমিত আবেগ তার জন্য একটি কঠিন হয়ে যায়। ফলে আসলে কৈশোরকাল মোটেই কঠিন নয়। আমরা যারা তথাকথিত অভিভাবক বা প্রাপ্ত বয়স্ক রয়েছি, আমরাই কিন্তু তাদের কৈশোরটাকে কঠিন করে ফেলি। ফলে আমাদের আচরণের উপর নির্ভর করবে তার কৈশোরটা কতটুকু সহজ হবে। ধন্যবাদ। আসলে আমি এটাতে একটু যদি অ্যাড করতেন যে এএসডি যে ডায়াগনোসিসটি আছে, এই ব্যাপারে কি জিনিসগুলো আরো আম, কঠিন হয়ে যায় কিনা, কারণ কমিউনিকেশনে ওদের অলরেডি একটা ইস্যু থাকে। এই ব্যাপারে যিনি প্রশ্ন করেছে তার ছেলের এএসডি আছে, সেই ক্ষেত্রে এএসডির কারণে কি আরো কিছু জটিলতা বেড়ে যায় নাকি? অবশ্যই মানে এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বয়স কিন্তু থেমে থাকে না। তাদের বয়সটা কিন্তু প্রকৃতির নিয়মে বাড়ছে, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, 13, 14 করে বয়সটা বাড়ছে। কিন্তু তার মানসিক বিকাশের জায়গাটি, তার কমিউনিকেশনের জায়গাটি, সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক দক্ষতার জায়গাটি কিন্তু এমনিতেই অন্যদের চাইতে একটু পিছিয়ে ছিল, একটু আলাদা ধরনের ছিল। তাই একটু বিশেষ বা আলাদা ধরনের থাকার কারণে তার যে মানসিক জায়গাগুলো সেগুলো কিন্তু যথেষ্টভাবে বিকশিত হয় না। কিন্তু তার বয়স বাড়ার কারণে তার মনের ভিতরে যে হরমোনাল চেঞ্জ যেগুলো হয়, যে বয়সের কারণে যে হরমোনাল চেঞ্জ বয়স অবধিকালে, সে আবেগের ঝড়টা কিন্তু ঠিকই চলতে থাকে। সে আবেগের ঝড়টা যখন চলতে থাকে এবং তার জানা এবং সামাজিক দক্ষতার যে ঘাটতি, এই দুটোর মধ্যে একটা বড় গ্যাপ হয়ে যায়। এই গ্যাপটা কিন্তু তাকে অন্য বয়স অধিকালের কিশোর কিশোরীর চাইতে আরেকটু বেশি জটিলতায় ফেলে দেয়। ফলে আমরা বলবো তাদের জন্য, তাদের যিনি থেরাপিস্ট আছেন, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, তারা কিন্তু বিষয়গুলোকে কখনো ব্যাখ্যা করে, কখনো রোল প্লে করে, কখনো ছবি এঁকে তার বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো সেগুলোর বিষয়ে বলবেন এবং এগুলোর সাথে মানিয়ে চলতে তাদেরকে উৎসাহিত করবেন। এবং এই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের মনে রাখতে হবে তারা নিজেরাও কিন্তু এই বয়সটা পার করে আসছেন, কিন্তু তাদের মধ্যে তো এই ধরনের এএসডি বা এই ধরনের সমস্যা ছিল না। ফলে তারা যেভাবে পার করে আসছেন সেই অভিজ্ঞতা দিয়ে তার সন্তানকে কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিচালিত করতে পারবেন না। তার সন্তানের জন্য প্রয়োজন থাকবে একটু বিশেষ কিছু, এবং আমরা বলবো প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিয়ে, এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে তার সন্তানের কিছু শিক্ষা, কিছু ট্রেনিং, কিছু থেরাপি যেন এই মুহূর্তে তারা দিয়ে দেন। ধন্যবাদ। যেমন পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে গুড টাচ ব্যাড টাচের ব্যাপারটা, যখন আমি জানি যে আমার ছেলের এএসডি আছে, আমি কিন্তু এটা শেখানো শুরু করেছি 3 বছর বয়স থেকে। যখন থেকে আম, যখন থেকে সে একটা স্কুলে যাওয়া শুরু করলো, অন্য মানুষদের সংস্পর্শে আসা শুরু করলো, তখন থেকেই আমি শুরু করেছি। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বাংলাদেশের কালচারাল কারণে মনে করা হয় যে একটু পরে শেখানো দরকার, বাট আমি আমি অ্যাজ এ মাদার মনে করি যে এটা কিন্তু যত তাড়াতাড়ি আমরা বাচ্চাদেরকে ওই বাউন্ডারি গুলো বুঝাতে পারবো, এটা তাদের সেফটির জন্য খুবই জরুরি একটা জিনিস। তো অবশ্যই। যাই হোক, আমি আগামী আগামী প্রশ্নে চলে যাচ্ছি। এই লকডাউনে বাচ্চারা ঘরবন্দি থাকার কারণে ডিপ্রেশনে ভুগছি, সারাক্ষণ ফেসবুকেই থাকে, কিছু বললে রেগে যায়। এখন এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং আম, উদ্যোগের প্রাথমিক কিছু লক্ষণগুলি কি আহ, বাবা মাকে জানতে হবে? এটা যার প্রশ্ন করেছে তার বয়স 17 এবং ডায়াগনোসিস হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এবং তার আরেকটি প্রশ্ন আছে, আমি এই দুটি প্রশ্নের পরে তৃতীয় প্রশ্নটিতে যাচ্ছি। ধন্যবাদ। আসলে প্রথমত এই যে আমি প্রথমেই বলেছি যে লকডাউন বা কোয়ারেন্টাইন শব্দটিকে আমরা ঘর বন্দি বলতে চাই না, এটি মোটেই ঘর বন্দি না, আমরা বলতে এটি ঘর মুক্ত। সে ঘরে মুক্ত আছে, সুস্থ আছে, ঘরে মুক্ত আছে, নিরাপদ আছে, ঘরে মুক্ত আছে, ভাইরাস থেকে ফ্রি আছে। বাইরে গেলে সে বন্দী হয়ে যাবে, ভাইরাস দ্বারা বন্দী হয়ে যাবে।
ফলে আমরা প্রথমেই মাইন্ডসেটটাকে চেঞ্জ করবো যে এই সন্তান শিশু আমরা কেউ ঘরে বন্দি না, আমরা ঘরে মুক্ত আছি। এরপরে হ্যাঁ, ফেসবুকে সে সারাদিন থাকে দেখে তার মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। আসলে সে ফেসবুকে কেন থাকে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে ফেসবুকে সে একটা আনন্দ পায়, সেখানে সে তার মতো একটা কমফোর্ট পায়। আমার পরিবারে আমি কেন তাকে সেই কমফোর্টটা দিতে পারছি না, আমি কেন সে আনন্দটা দিতে পারছি না, আমার ফেসবুকের চাইতে আমি কেন দুর্বল হয়ে গেলাম, ফেসবুক কেন আমার চাইতে বেশি শক্তিশালী হয়ে গেল, একজন বাবা মা ভাই বোন কেন ফেসবুকের সাথে দুর্বল হয়ে গেল, সেই প্রশ্নটা কিন্তু উত্তর আমাদের নিজেদের মধ্যেই দিতে হবে। আমরা পরিবারের ভিতরে আনন্দ ঘন কোনো কোনো মুহূর্ত তৈরি করতে কেন পারছি না, পরিবারের ভিতরে একটি গেমের আয়োজন করতে পারি আমরা, ইনডোর গেম, একটা প্রতিযোগিতা, পারিবারিক লুডু, পারিবারিক ক্যারাম, পারিবারিক কোনো একটা খেলা, পারিবারিক কোনো একটা মাইন্ড গেম, এই জিনিসগুলো যদি আমরা পরিবারের মধ্যে শুরু করি, পরিবারের ভেতরে সন্তানকে যদি আমরা গুণগত সময় দেওয়ার চর্চা করি, গুণগত শব্দটা যত সহজ, করা কিন্তু তত কঠিন, তার আবেগের জায়গাটাকে বোঝা এবং আমার আবেগটা তার কাছে প্রবাহিত করা, এই দুটো বিষয় যখন আমরা করতে পারবো তখনই কিন্তু গুণগত সময়টা দেওয়া হবে। আসলে আমাদের মধ্যে এখন যেটা সমস্যা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিস্ট্রাক্টেড প্যারেন্টিং করছি। আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকার জন্য সন্তানকে একটু ডিস্টার্ব করে দিচ্ছি, ঠিক আছে আমাকে বিরক্ত করো না, তুমি ফেসবুক দেখো, আমার ঠিক আছে আমাকে এই কাজ করতে দাও, আমাকে রান্না করতে দাও, আমাকে অফিসের কাজ করতে দাও, আমি হোম অফিস করছি, আমাকে একটু পড়তে দাও, তুমি নাও কম্পিউটার খেলো, তুমি যাও টিভি দেখো, তুমি নেটফ্লিক্স দেখো, আমি আমার কাজটা করি। এভাবে আমরা ডিস্ট্রাক্ট করছি তাকে। আমরা ডিস্ট্রাক্ট না করে আমরা অ্যাট্রাক্ট করব। অ্যাট্রাক্ট করব কি, সন্তান যেন ফেসবুক ফেলে বাবা মার দিকে ঝাঁপিয়ে পড়ে, সন্তান যেন ফেসবুক ফেলে পরিবারের যে আয়োজনগুলো আছে খেলাধুলা সেগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। ফলে আমাদেরকে ফেসবুকের চাইতেও বড় একটি পরিবার বুক তৈরি করতে হবে। সেই পরিবার বুকটি যেন ফেসবুকের চাইতে অনেক বেশি আনন্দময় হয়, এনজয়েবল হয়। সেটা কিভাবে করবেন সেটা পরিবারের মধ্যে ভ্যারি করবে, কোন পরিবার কিভাবে করতে পারবে সেটা সে জানে। কোন পরিবার আপনি রান্না করেন সবাই মিলে, সেই রান্নাও কিন্তু একটা আনন্দের বিষয় হতে পারে, একটা বেকিং করেন সেটি একটা আনন্দের বিষয় হতে পারে, খেলাধুলা করেন সেটি আনন্দের বিষয় হতে পারে। আপনারা পরিবারের সবাই মিলে করোনা কালে সাধারণ মানুষকে কিভাবে সাহায্য দেওয়া যায়, কিভাবে সাধারণ মানুষকে একটু উপকার করা যায়, মানবিকতার চর্চা করা যায়, সেটার একটা প্ল্যান করেন, শিশুরা কিন্তু সেখানে উৎসাহিত হবে। করোনাকালে ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক, তাদের উদ্দেশ্যে সন্তানকে বলেন তুমি 2 লাইন চিঠি লিখো, কার্ড লিখো, আমি কালকে পৌঁছায় দিব হাসপাতালের গেটে, বা আমি পৌঁছায় দিব পোস্ট বক্সে, সেখান থেকে সন্তানরা উৎসাহিত হবে। ফলে এই যে নানান ডাইভার্সিফিক চিন্তা ভাবনা, বিভিন্ন প্রকরণের চিন্তা ভাবনা, সেগুলোর চর্চা করতে হবে। পরিবারের ভেতরে আপনি যদি সন্তানকে বলেন তুমি পড়তে বসো, গোসল করো, খেতে আসো, তাহলে সে আনন্দ পাবে না। এই গোসল করা, পড়তে বসার, খেতে আসার মধ্যে তার কোনো আনন্দ নাই। ফলে ফেসবুক ছেড়ে সে গোসলও করতে আসবে না, খেতেও আসবে না, পড়তেও আসবে না। তার বদলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা ফেসবুকের চাইতে বেশি আনন্দময়, ফেসবুকের চাইতে বেশি আকর্ষণীয় হয়, তাহলেই কিন্তু সন্তান ফেসবুক ছাড়বে। ধন্যবাদ। তার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উদ্বেগের প্রাথমিক কিছু লক্ষণগুলি কি বাবা মাকে কি জানতে হবে না? হ্যাঁ, অবশ্যই। উদ্বেগের যে প্রাথমিক লক্ষণ, উদ্বেগ বলতে আমরা বুঝি উৎকণ্ঠা বা অ্যাংজাইটি। এখন উদ্বেগ জিনিসটা হচ্ছে একটা রোগ, কিন্তু সাধারণ চিন্তা ওরিনেস কোনো রোগ না। উদ্বেগের কতগুলো সাধারণ লক্ষণ হচ্ছে ক্রমাগত পায়চারি করা, অস্থিরতা করা, ঘুম না আসা, বুক ধড়ফড় করা, ঘাম হওয়া, বারবার বাথরুমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রাগ করা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, সহজেই ভুলে যাওয়া, এগুলো হচ্ছে উদ্বেগের সাধারণ কিছু লক্ষণ। এই লক্ষণ, এবং কোন শিশুদের ক্ষেত্রে দেখেছি উদ্বেগের সময় কিন্তু শিশুরা আবার বিছানায় পেশাব করে, মানে আগে বিছানায় পেশাব বন্ধ হয়ে গিয়েছিল, উদ্বেগ বাড়ার কারণে তারা বিছানায় পেশাব শুরু করে দিয়েছে। ফলে এই ধরনের বিষয়গুলো কিন্তু উদ্বেগের সাধারণ লক্ষণ। এগুলো দেখলে বাবা মার উচিত হবে শিশুর উদ্বেগ কমানোর জন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো প্রথমে নিজেরা চর্চা করা, তার উদ্বেগের জায়গাটা কেন হচ্ছে সেটি দেখা, প্রয়োজনে আমরা বলবো রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস, এগুলোর চর্চা করা। তাতেও যদি না কমে, অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করে বা অনলাইনে সাক্ষাৎ করে এখন তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা। তার তৃতীয় প্রশ্ন হচ্ছে বয়ঃসন্ধিকালে বাচ্চাদের কাজের সমর্থন এবং উদ্বেগ কমাতে আমরা প্যারেন্টসদের কি করবেন? আপনি এটার উত্তর আসলে আমার মনে হয় বলা হয়ে গেছে। আমি এখন নেক্সট প্রশ্নে যাচ্ছি। বাচ্চার বয়স হচ্ছে 19 এবং বাচ্চা বলবো না, কিশোর, এবং তার ASD ডায়াগনোসিস আছে। রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে পাজামা চেঞ্জ করে, মাঝে মাঝে 2-3 বার চেঞ্জ করে, আবার একবারও চেঞ্জ করে। এই ব্যাপারটি কি কোনো স্বাভাবিক পর্যায়ে পড়ে এবং শারীরিক বা মানসিক কোনো পরিবর্তনের কারণ কি এমনটা হচ্ছে কিনা? এটি যদি সে খুব অল্প সময়ের জন্য করে, মাঝে মাঝে করে, তাহলে এটাকে আমরা স্বাভাবিক বলেই মনে নেব। কারণ এএসডি শিশুদের মধ্যে এই ধরনের কিছু আচরণজনিত সমস্যা থাকতে পারে, সেটি তার জন্য স্বাভাবিক। তার সমস্যা
হিসাবে সেটি স্বাভাবিক। কিন্তু এটি যদি সে বারবারই করতে থাকে, প্রতিনিয়ত করতে থাকে, তাহলে কিন্তু এটিকে আমরা কখনো কখনো, আমি হয়তো শিশুটিকে আরো কিছু ব্যাখ্যা জানতে হবে, কখনো কখনো তাকে কি আমরা ওসিডি বলে থাকি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি সমস্যার কারণে এটি করতে পারে। তার এটি কোনো কমিউনিকেশনের ওয়ে হতে পারে, সে হয়তো কিছু বোঝাতে চাচ্ছে বাবা মাকে, সেটিও হতে পারে। সুতরাং আমরা মনে করি এটি যদি বেশি হতে থাকে, বারবার হতে থাকে, প্রতিদিন হতে থাকে, কখনো কখনো ঘুমের সমস্যার কারণে স্লিপ ডিসঅর্ডার হতে পারে কারো কারো ক্ষেত্রে, যে ঘুম ভেঙে যে সেই কাজটি করে আবার ঘুমিয়ে পড়ছে। ফলে এটি কিরকম সেটির জন্য আরো বিস্তৃত জানার প্রয়োজন আছে। আমরা বলবো যে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে তিনি সাক্ষাৎ করুন। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে শিশুকে কিছু থেরাপি, ওষুধ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং আমরা অনেক সময় বলে থাকি যে কোন বিহেভিয়ারের কারণে আমাদের বা পরিবারের সদস্যদের বা অভিভাবকদের এই কাণ্ডগুলো, এই ঘটনাগুলো ঘটছে, সেটি কিন্তু আমরা নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখবো যে আমার কোন বিহেভিয়ারটি সন্তানের বিহেভিয়ারটিকে এভাবে প্রভোগ করছে, সেটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা মনে করি যে এটি যদি সামান্য সময়ের জন্য হয় বা সাময়িক হয় তাহলে ভয়ের কিছু নাই, কিন্তু এটি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু সেটির জন্য চিকিৎসা গ্রহণ করা বাঞ্ছনীয়। আচ্ছা, তার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা খুবই ডিসিপ্লিন মেনটেন করে। প্রতি রাতে ঘুমানোর আগে সে ছাদের দরজায় তালা দিবে, কিচেন রুমের লাইট অফ করবে এবং ড্রয়িং রুমের দরজায় ছিটকিনি দিয়ে ঘুমাবে। যদি কোনো কারণে আমাদের ঘুমাতে দেরি হয়, সেও সজাগ থাকবে এবং কাজগুলো শেষ না করা পর্যন্ত ঘুমাবে না। এটা কি বয়সের সাথে সাথে দায়িত্বের কোনো ব্যাপার মনে করে সে এরকম করছে কিনা? তো কিছুটা মনে হয় এই একই একই, ইয়েতে যে আমরা অভ্যাসের বলেছি যে ব্যাপারটা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারও হতে পারে, অথবা সে, আমরা বলবো যে সে যদি ভালো হিসাবে করে তাহলে ভালো, তাকে কিছু দায়িত্ব দেওয়া ভালো, তাহলে সে ওনার ওন ফিল ওনারশিপ থাকবে তার একটা, যে কোনো দায়িত্বের প্রতি, এটি তার জন্য করা ভালো। কিন্তু এটি যেন অবসেশনের পর্যায়ে না চলে যায়। এটি না করলে তার যদি অস্থিরতা বাড়ে, এটি করতে না পারলে তার যদি খুব খারাপ লাগে, তার আচরণের পরিবর্তন হয়, আবেগের পরিবর্তন হয়, তখন সেটি কিন্তু অবসেশনের পর্যায়ে চলে যাবে। অবসেশন হলে তখন কিন্তু চিকিৎসা নিতে হবে। আর যদি অটিজম থাকে তার ভেতরে, তাহলে কিন্তু আমরা বলি স্টেরিওটাইপ বিহেভিয়ারের একটি পার্ট হতে পারে শিশু। আমি আগামী প্রশ্নে যাচ্ছি। বয়স 15 এবং এএসডি ডায়াগনোসিস আছে। আমার বাচ্চা কাউকে সহ্য করতে পারে না, কোনো লোক ওর সামনে আসলে চেঁচামেচি করে, পরিচিত বা অপরিচিত সবাইকে দেখলেই এমন করে। এমনটা কি বয়ঃসন্ধিকালের জন্য হতে পারে? এটি আসলে অটিজমের কারণেই হতে পারে, শুধু বয়সন্ধিকালের জন্য নয়, এটি অটিজমের কারণেই হতে পারে, যে তারা অপরিচিত বা স্বল্প পরিচিত মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বোধ করে, উদ্বেগ বোধ করে, এবং সে তাদের সামনে একটু অস্থিরতা বোধ করে, তার একটা অসুবিধা হয়। ফলে এটি বলবো এটি সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য তাকে আস্তে আস্তে পরিচিত, স্বল্প পরিচিত, কম পরিচিত, একদম অপরিচিত, এভাবে ধীরে 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 মানুষের সামনে উপস্থিত হওয়া, সোশ্যাল অ্যাংজাইটি কমানোর যে পদ্ধতিগুলো আছে, প্রথমে পরিচিত, তারপর স্বল্প পরিচিত, তারপর ঈষৎ পরিচিত, তারপরে একদম অপরিচিত, এরকম পরিবেশ ও মানুষের সাথে তাকে সম্পৃক্ত করতে হবে, সেখানে তাকে এক্সপোজ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি যে সে যখন এই আচরণগুলো করে বা অস্থির করে, তখন আমরা তার আচরণের কারণে তাড়াতাড়ি একটা তাকে অন্য জায়গায় সরিয়ে নিই। এটি কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সার হিসেবে কাজ করে, তখন সে বারবার এটিই করার চেষ্টা করে। আমরা আসলে তার কাছে পরাজিত না হয়ে আমরা চেষ্টা করবো সে একটু অস্থির হোক, সে একটু কাঁদুক, সে একটু চিৎকার করুক, কিন্তু ওই জায়গায় তাকে রাখতে, তাহলে তার কন্ডিশনিংটা ভেঙে যাবে এবং সে বারবার এই কাজটি করবে না। সে দেখবে যে অস্থির হয়ে বা চিৎকার করে তার তো কোনো উপকার হচ্ছে না, তাকে তো মা বাবা সরিয়ে নিচ্ছে না, ফলে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং আমরা বলবো এই ব্যাপারে তিনি একজন থেরাপিস্টের সাহায্য নিতে পারেন, যাতে তার বিহেভিয়ারটাকে খানিকটা পরিবর্তন, শেপিং করা যায়। আচ্ছা, আগামী প্রশ্ন হচ্ছে, বয়স 19, এখানে দুজন আছে, দুজনেরই বয়স 19, এরা যমজ, এবং এএসডি ডায়াগনোসিস আছে। বাচ্চা মাঝে মধ্যে অনেক হাইপার হয়ে যায়, যখন হাইপার হয় তখন নিজেকে প্রচন্ড আঘাত করে। কিছুদিন আগে মাথা ফাটিয়ে ফেলেছে। এমন কেন করে এবং এটা কি বয়ঃসন্ধি প্রভাবে হচ্ছে কিনা? ধন্যবাদ। এটি বয়ঃসন্ধির প্রভাবে হচ্ছে কিনা এটা বলা খুব মুশকিল, দুজনের বয়সই 19। তবে আমরা বলবো এএসডি যেহেতু ডায়াগনোসিস আছে, এএসডির কিন্তু একটা অন্যতম বিষয় হচ্ছে এটা হাইপার হয়ে যাওয়া। এএসডির অন্যতম বৈশিষ্ট্য, একটা এএসডির বড় অংশের একটি বাচ্চাদের সাথে কিছু সংখ্যক শিশুদের মধ্যে কিন্তু হাইপার অ্যাক্টিভিটি থাকতে পারে। আর আমাদের একটি বিশেষ জায়গা থেকে আমরা দেখি যে এই ধরনের আচরণ যখন হয়, নিজের ক্ষতি করা বা নিজেকে আক্রমণ করা, নিজেকে আঘাত করা, তখন কিন্তু সারা বিশ্বেই, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছেন, আমরা জানি সেখানে এফডিএ আছে, ফেডারেল ড্রাগ অথরিটি, তারা কিন্তু এই ধরনের আচরণের জন্য অটিজমের শিশুদের জন্য দুটো ওষুধকে তারা কিন্তু ডিক্লেয়ার করেছে।
এই দুটো ওষুধকে ডিক্লেয়ার করেছে যে এই ওষুধগুলো কিন্তু অটিজমের শিশুদের এই ধরনের আচরণের ক্ষেত্রে দেওয়া যায়। কিন্তু কোনো একটি অদ্ভুত কারণে, এবং আমরা বলবো এক ধরনের নেতিবাচক প্রচারণার কারণে আমাদের দেশের বাবা মারা মধ্যে একটা অহেতুক ওষুধ ভীতি আছে, এবং তারা যেটাকে আমরা বলবো অবৈজ্ঞানিক মানুষজনের কাছ থেকে শুনে, অমুকে বলে আমি শুনেছি, কেউ কেউ বলে অমুকের কাছে দেখেছি, কিন্তু কোনো জায়গায় সেই অমুক কেউ কেউ বা অনেকের খোঁজ কিন্তু তারা দিতে পারে না। সেখান থেকে তারা একটা ওষুধ ভীতির মধ্যে থাকে এবং সন্তানকে প্রকৃত চিকিৎসা থেকে দূরে রাখে, যা দিন শেষে সন্তানের জন্য কিন্তু বিপদ হয়ে দাঁড়ায়। যখন সব দেয়ালে পিঠ থেকে যায় তখন ওষুধ খেলেও কোনো লাভ হয় না। ফলে অটিজম থেকে ভালো হওয়ার কোনো ওষুধ হয়তো নাই, ওষুধ খেলে অটিজমের সবকিছু লক্ষণ চলে যাবে সেটাও বলার সুযোগ নাই, কিন্তু অটিজমের ক্ষেত্রে এই ধরনের ম্যানেজ করা চ্যালেঞ্জিং বিহেভিয়ার যখন চলে আসে তখন কিন্তু ওষুধ দেওয়ার বিধান সেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ থেকেই আছে। আমরা সবকিছুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করতে চাই, স্বপ্নের দেশ বলতে চাই। ওষুধ খাবার ব্যাপারে আমরা যেন সেই বাংলাদেশের আমাদের নিজেদের যে অন্ধবিশ্বাস, স্টিগমা, ট্যাবুর মধ্যে আবদ্ধ থাকতে চাই। এটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু নিজের মাথায় আঘাত, হাতে আঘাত, নিজেকে আঘাত করা, এগুলো চলতেই থাকবে। আসলে প্যারেন্টসদের মধ্যে এই ডিলেমাটি দিয়ে আমিও গিয়েছি। ওষুধের ব্যাপারটা হচ্ছে যার ওষুধ দরকার তাকে কিন্তু ওষুধ দিতে হবে। যার ডায়াবেটিস আছে তার ইনসুলিন লাগলে কিন্তু আমরা দেব। যেমন আমার বাচ্চার ক্ষেত্রে ওষুধ যেহেতু এএসডি এবং এডিএইচডি দুটোই আছে, ওর 50-50 চান্সেস ছিল যে ওষুধ কাজ করবে না, এবং আনলাকিলি করেনি। সে কারণে আমি দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। কারণ আহ, আমার দেখতে হবে যে আমার প্রোজ এন্ড কনস কি, আমার পজিটিভ এবং নেগেটিভটা আমার আহ, তুলনা করে দেখতে হবে। এখানে যেখানে মাথা ফাটিয়ে ফেলছে, এখানে ডেফিনেটলি সেলফ হার্ম আছে, সেখানে আমি ওষুধ দিয়ে যদি সেটা ম্যানেজ করতে পারি অবশ্যই সেটার পজিটিভ সাইডটা বেশি আছে। তো যাই হোক, আশা করবো যে আপনার উত্তরের মাধ্যমে উনি কিছুটা হলেও গাইডলাইন্স পেয়েছে। অবশ্যই বিশেষজ্ঞদের সাথে ওনার এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করা উচিত। এবং তারই আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার যমজ মেয়ে, দুই মেয়ে অটিজম বিশিষ্ট সম্পন্ন। বড় মেয়ে টিভিতে রোমান্টিক গান এবং সিনেমা দেখতে পছন্দ করে, কিন্তু ছোট মেয়ে খুবই রাগ করে যখন বড় মেয়ে রোমান্টিক গান বা সিনেমা দেখে। এক্ষেত্রে আমি দুজনকেই কিভাবে পারস্পরিক বোঝাপড়ায় নিয়ে আসতে পারি? আর এই ধন্যবাদ। রুচির পরিবর্তন কি বয়স সন্ধিকালের জন্য হচ্ছে কিনা? না, সবকিছুই যে বয়সন্ধিকালের জন্য হচ্ছে তা না। রুচির পরিবর্তন কিন্তু একটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। যমজ হলেও দুজন যে একই গান, একই রোমান্টিক গান বা একই জিনিস পছন্দ করবে সেটাও আমরা বিশ্বাস করি না, প্রয়োজনও মনে করি না। দুজনের পছন্দ অপছন্দ ভিন্ন হতে পারে। আমরা বলবো প্রত্যেকের পছন্দ অপছন্দের মূল্য দিতে হবে। আপনি একজনের পছন্দ আরেকজনের উপর কখনো চাপিয়ে দেবেন না, বরং আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে মেয়েটি, আপনার যে সন্তানটি রোমান্টিক গান পছন্দ করে না, তার কোন গান পছন্দ, তার কোন সিনেমা পছন্দ, তার কোন জিনিস পছন্দ, আমরা সেটি খুঁজে বের করে সেটির দিকে তাকে উৎসাহিত করার চেষ্টা করবো। জোর করে কারো পছন্দের জায়গাকে যদি পরিবর্তন করতে চাই তাহলেই কিন্তু তার মধ্যে মানসিক চাপ বাড়ে। আমি আগামী প্রশ্নে চলে যাচ্ছি। বয়ঃসন্ধিকালে মেয়েদের যে পরিবর্তনটা গোপনীয় বিষয় তা বুঝাতে পারে না, মাঝে মাঝে ফান মনে করে প্রকাশ করে ফেলে। কিভাবে তাকে এই বিষয়গুলো বুঝাবো? এক্ষেত্রে মানসিক কোনো সাপোর্ট দিতে হবে কিনা? আমার যেটা মনে হয় যে বাংলাদেশে আসলে এই এই বিষয়গুলো যেমন অনেক ধরনের লিটারেচারের সাহায্য আমরা নিয়ে থাকি, সেটা ছবি থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু বাংলাদেশে এই ধরনের মনে হয় না। এই বিষয়গুলো কি ল্যাঙ্গুয়েজে বাবা মারা কথা বলবে, কিভাবে বুঝাবে, সেটার কোনো লিটারেচার আছে যেটার মাধ্যমে তারা একটু হলেও সহজ মনে করবে এই বিষয়গুলো বোঝানোর জন্য? আপনি এই বিষয়ে কি বলবেন তাকে? কোনো সাজেশন? ধন্যবাদ। এই বিষয়টা আসলে অনেক বিস্তৃত আলোচনার সুযোগ আছে, কিন্তু আমি খুব সংক্ষেপে বলবো যে দেখেন, যে বিষয়টা নিয়ে যে বয়সন্ধিকালে একটি কিশোরীর যে শারীরিক পরিবর্তন হয়, তার যে পিরিয়ডের পরিবর্তন হয় বা দৈহিক পরিবর্তন হয়, এগুলো কিন্তু একটি স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার। এখন কেন সে বারবার এটি অনেকের সামনে ফান করে বলে ফেলে, তার কারণ হচ্ছে যারা বাবা মারা সাধারণত এই বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চায়, বিষয়গুলোকে গোপন করতে চায়। যখন আপনি বিষয়গুলোকে সাধারণ হিসাবে নিয়ে নেবেন, যেমন আপনি দেখবেন যেই মেয়েটি এই কথাগুলো সকলের কাছে প্রকাশ করে দিচ্ছে বলে বাবা মা বিব্রত হচ্ছে, সেই মেয়েটি কিন্তু দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সে কথা বারবার বলছে না। কারণটা কি? দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে এটা খুবই স্বাভাবিক এবং খুব ক্যাজুয়াল বিষয়, বাবা মা বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়েছে।
এভাবে প্রাকৃতিক তার যে শারীরিক পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক কারণে, এই শারীরিক পরিবর্তনের বিষয়, তার পিরিয়ডের বিষয়, তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের বিষয়টিকেও বাবা মারা যদি খুব ক্যাজুয়ালি তার সাথে আলাপ করেন, বলেন এটা তো স্বাভাবিক, এটা সবারই হয়, এই বয়সে সব মেয়েদেরই হতে পারে, এইভাবে যদি তার সাথে খোলামেলা করে তার সাথে কথাগুলো বলে রাখেন, যেটা অনেকটা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিদের মতো, ভাত খাওয়ার মতো, গোসল করার মতো, এবং যত্নের এই সময়টা কিন্তু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে, যত্নের প্রয়োজন আছে, সেটি তাকে বলতে হবে। এইভাবে নিলে তাহলে কিন্তু সে তখন আর এটাকে খুব গোপন বিষয় বা এটাকে অন্যের সামনে প্রকাশ করলে বাবা মার প্রতিক্রিয়াটা দেখার জন্য সে করে। অন্যের সামনে যখন এটা বলে তখন বাবা মা তখন এটাকে পজিটিভ রিইনফোর্স। এই সময়টাতে এই বিষয়গুলো নিয়ে ফিস করা বা তাকে এটা না বলতে দেওয়া, সেটাকে ঢেকে রাখার চেষ্টা যত আপনি করবেন তত কিন্তু সেই কাজটা করবে। সুতরাং বিষয়টাকে যখন আপনি একদম স্বাভাবিক ভাত খাওয়ার মতো, গোসল করার মতো একটা জায়গায় নিয়ে যাবেন, তখন কিন্তু সেই কথাগুলো বারবার বলবে না। কারণ সে নিশ্চয়ই মানুষজনের সামনে গোসল কখন করেছে, সে মানুষজনের সামনে আজ দুপুরে কি মেনু দিয়ে ভাত খেয়েছে, এই কথাগুলো সে বলে না। কারণটা কি? কারণ এগুলো তার সামনে আপনারা এগুলো শুনলে কোনো প্রতিক্রিয়া দেখান না। তাহলে বাবা মাদেরকে বলবো, এই বিষয়গুলো যখন সে মানুষজনের সামনে কখনো বলে ফেলছে, আপনাদের প্রথম কাজ হবে একদমই প্রতিক্রিয়া না দেখানো, তাকে না থামানো বা পিস করে তাকে ধমক না দেওয়া, বা এটা বলতে হবে এটা না বলা। তাহলে দেখবেন একটা পর্যায়ে সে বুঝে যাবে এটা জীবনের একটা পার্ট। তখন আর সে কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা বলবে না, বা তখন সে তার যে কথাটা আপনি থামাতে চাচ্ছেন যে না বলুক, সেটাই থেমে যাবে, সে কিন্তু আর এটা নিয়ে কথা বলবে না। এটাকে ক্যাজুয়ালি জীবনের ডেইলি লাইফের পার্ট হিসেবে মানিয়ে নিতে হবে। আচ্ছা, ওদের ফিলিংসটা কেমন হয়? সাধারণত নিউরোটিপিক্যালদের মতো আমি একটা বিষয় শেয়ার করিনি। বয়স হচ্ছে 20 এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। একই মায়ের প্রশ্ন, ওদের ফিলিংসটা কেমন হয়? সাধারণত নিউরোটিপিক্যালদের মতো ওরা কি ঠিকভাবে বুঝতে পারে না, মাঝে মাঝে কোনো ব্যাপারে অনেক সে ক্রেজিনেস দেখায়। এক্ষেত্রে আমরা কিভাবে ওর সাথে ডিল করব? আসলে বিষয়টা হচ্ছে এটা খুব জেনারেলাইজ করা যাবে না। হ্যাঁ, আমাদের অটিজম যুক্ত যারা রয়েছেন, যারা বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যারা রয়েছেন, শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্ক, তারা প্রত্যেকে ইউনিক, প্রত্যেকের চাহিদা, প্রত্যেকের ফিলিংস, প্রত্যেকের অনুভূতি, প্রত্যেকের প্রকাশভঙ্গি কিন্তু আলাদা। ফলে একটির জন্য আমরা খুব জেনারেলাইজ করে বলা যাবে না। তাহলে আপনি যে মেয়ের কথা বলেছেন মাঝে মাঝে ক্রেজিনেস কেন দেখায়, কেন সে উত্তেজিত হয়ে যায়, সেই কেন উত্তর কিন্তু আমাদের দিতে হবে। কারণ আশেপাশের পরিবেশের কোনো পরিবর্তন না হলে, আমাদের আচরণে কোনো পরিবর্তন না হলে সাধারণত কিন্তু তারা ক্রেজিনেস দেখায় না। আর ফিলিংস এর জায়গাটা যদি বলেন, তাহলে তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু এই যে আমাদের আবেগের ফিলিং সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারে, একদমই স্বাভাবিক ফিলিংস এর জায়গাটা থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা বলবো আচরণজনিত একটা ত্রুটি থাকতে পারে কারো কারো মধ্যে। কারো কারো ফিলিংস এর জায়গাটা একটু ওভার এক্সপ্রেসিভ হতে পারে, কারো কারো ফিলিংস এর জায়গাটা খুব গুটিয়ে রাখার মতো প্রবণতা থাকতে পারে। ফলে এক একজনের জন্য এক এক রকম। আর 20 বছর বয়সের একটি মেয়ে যখন এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা বলবো তাদেরও কিন্তু শারীরিক পরিবর্তনের একটা ঘটনা তার মধ্যে ঘটেছে, এবং তার মধ্যেও কিন্তু যে মানুষের জীবনের যে চাহিদাগুলো আছে, যে বিষয়গুলো আছে, বিশেষ করে তার সেক্সুয়াল যে আর্টস গুলো আছে, সেগুলো কিন্তু তার মধ্যে আসতে পারে। ফলে বিষয়টা সম্পর্কে যদি বাবা মারা আগে থেকেই তাকে অবহিত করে রাখেন, বিষয়টা থেকে সে নিজেকে কিভাবে রক্ষা করতে পারবে এবং এই বিষয়গুলো থেকে সে নিজেকে কিভাবে মানে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু বাবা মারই দায়িত্ব, এগুলো বোঝানো, এগুলো বলে দেওয়া এবং এগুলো নিয়ে তার সাথে ডিসকাস করা, তার বুদ্ধি এবং সক্ষমতা অনুযায়ী। আমরা বলেছি প্রত্যেকের সক্ষমতা এক নয়, যার যার সক্ষমতা অনুযায়ী আমরা তার সাথে আলাপ করে প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে বয়স 13, টিনেজারদের ক্ষেত্রে তাদের মতামতের গুরুত্বটা বাবা মাদের কতটুকু দেওয়া উচিত? যদি তাদের মতামতের গুরুত্ব না দেওয়া হয় তাতে কোনো সমস্যা হবে কি? কারণ আমরা বাবা মারা এই বয়সের বাচ্চাদের কথার গুরুত্ব খুব একটা দিয়ে থাকি না। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমরা বলবো যে আমাদের মস্তিষ্কে বা ব্রেইনে যে সিদ্ধান্ত গ্রহণের একটা সার্কিট থাকে, কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, হ্যাঁ, আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। তা আমরা যেই শিশুটি বা কিশোরটি ছোটবেলায় খাবার টেবিলে বসে সিদ্ধান্ত নিতে পারে না যে ফার্মের ডিমের অমলেট খাবে না দেশি ডিমের অমলেট খাবে, এই সিদ্ধান্ত যদি তার মা বাবা নিয়ে দেয়, তাহলে সে কিন্তু পরিণত বয়সে সিদ্ধান্ত নিতে পারে না সে কি যুদ্ধ করবে না হাত গুটিয়ে বসে থাকবে। সে সিদ্ধান্ত নিতে পারে না কাকে বিয়ে করবে, সে সিদ্ধান্ত নিতে পারে না এই চাকরি করবে না ওই চাকরি করবে। এর কারণটা হচ্ছে ছোটবেলায় সে ডিম খাওয়ার সিদ্ধান্তটি নিতে পারে না।
তার মা তাকে বলে দিত ফার্মের ডিমের ডিম অমলেট খাবে না দেশি ডিমের মামলেট খাবে। এই কারণে সে বড় হয়েও বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারছে না। কারণটা কি? কারণ ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা না থাকলে বড় বড় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আমাদের মধ্যে গড়ে ওঠে না। ফলে শিশু কিশোরদের মতামতকে আমাদের গ্রহণ করতে হবে, তার সব কথা শুনতে হবে তা না। তার মতামতকে আমরা গ্রহণ করব, তার মতামতের কোন জায়গাটা ভালো সেটা ডিসকাস করব, কোথায় দুর্বলতা আছে সেটি তাকে বুঝিয়ে বলবো। এভাবে তাকে কিন্তু একটুখানি আমরা বলবো যে তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এবং তাকেও পার্ট করতে হবে একটি জায়গায়। আমরা বলবো যে আমি আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন স্কুলে পড়তাম, ঢাকায় আমি একটি স্কুলে পড়েছি, সেই সময় আমার স্কুলটি খুব ভালো স্কুল ছিল, নাম করা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা শহরে। সেই স্কুলে কিন্তু আমি ক্লাস 9 থেকে আমি কিন্তু শিক্ষকতা, মানে শিক্ষকতা কিরকম, আমাদের স্কুলে যেটা ছিল যে কোনো ছোট ক্লাসে যদি শিক্ষক না থাকতেন, আমাদেরকে ক্লাস 9-10 এর ছাত্রদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো সেই ক্লাসটিতে ক্লাস নেওয়ার জন্য, কোনো কারণে কোনো শিক্ষক অসুস্থ হয়ে গেল। তা ক্লাস সেই সময় থেকে কিন্তু আমি ছাত্রদেরকে পড়াতাম ক্লাস 9 থেকে, এবং সেই কারণে আমি এখনো শিক্ষকতা করছি, যদিও আমি মেডিকেল শিক্ষকতা করছি, একটি আপনি শিক্ষকতা অনেক আর্লি জেনে গিয়েছেন আপনার প্যাশন কি হবে ফলে লাইফে। আমি সেই শিক্ষকতার জায়গাটাকে কিন্তু তখনই বুঝতে পেরেছিলাম যে এইভাবেই বোধহয় পড়াতে হয়, এইভাবেই বোধহয় কন্ট্রোল করতে হয় ক্লাসটাকে, এইভাবে বোধহয় ক্লাসটাকে ম্যানেজ করার সিস্টেমটা আমরা শিখেছিলাম। আমি সেই স্কুলের জায়গা থেকে চিন্তা করি আমার শিক্ষকেরা খুব জেনে বুঝে যে কোনো ভাবেই হোক আমাকে না শুধু, কিন্তু আমাদের ট্র্যাডিশনে ছিল এইরকমই যে না, আমরা কিন্তু দায়িত্ব নেওয়াটা শিখেছিলাম স্কুল থেকে, কেউ কেউ পরিবার থেকে শিখে, কেউ কেউ স্কুল থেকে শিখে। এই দায়িত্ব নেওয়ার জায়গাটা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাটা আমরা যত আর্লি শুরু করতে পারবো তত কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা তত মজবুত হবে। আসলে আর এটা শুরু করা যেতে পারে অনেক আর্লি থেকে। যেমন একটা অবশ্যই 3-4 বছরের বাচ্চার কিন্তু ওপিনিয়ন থাকে যে আমি হলুদ টি শার্টটা পরবো না আমি নীল টি শার্টটা পরবো। রাইট। আমরা বেশিরভাগ মারা যেটা করি আচ্ছা এটা পরাই দিলাম, কিন্তু আমরা কিন্তু ওই অপশনটা শুরু থেকে তাদেরকে যদি দেই তাহলে ভবিষ্যতের জন্য তাদেরকে প্রিপেয়ার করব। তো যাই হোক, তারই আরেকটি প্রশ্ন হচ্ছে, বয়ঃসন্ধিকালে বাচ্চাদের আলাদা আইডেন্টিটি তৈরি করার প্রবণতা থাকে। এই প্রবণতা থেকে তাদেরকে অনেক ভুল করতে দেখা যায়। সাধারণত কি কি ধরনের ভুল তারা করে থাকে? এই আইডেন্টিটির ব্যাপারটা আসলে কিভাবে আপনি আইডেন্টিটির জায়গাটা তো আমি একবার আলাপ করেছি যে আমরা একবার তাদেরকে ছোট বানাই আমার নিজের স্বার্থে, আবার তাকে বড় বানাই সেটাও আমার নিজের স্বার্থে। তখন তার মধ্যে প্রথম আইডেন্টিটিটা তো ক্রাইসিসটা তৈরি হয়, আমি কি ছোট না আমি বড়। তাকে কেউ প্রশংসা করে, কেউ তাকে নিন্দা করে, কেউ তাকে বুলিং করে, কেউ তাকে প্যাম্পারিং করে। কোনটা সে আসলে, সে কিরকম, এই জিনিসটা থাকে। এবং সে তাকে কেউ প্রশংসা যখন না করে, যখন তার সাথে কারো তুলনা করা হয় যে তুমি ওর মতো কেন না, তুমি এর মতো কেন না, তখন সে কি হয়, তার মধ্যে একটা একটা ক্ষোভের তৈরি হয়, একটা উৎকণ্ঠা তৈরি হয়। সেখান থেকে বাঁচার জন্য সে নিজের হাত কাটে। দেখা যায় এর মধ্যে অনেকেই কিশোর কিশোরীরা নিজেদের হাত কাটছে, নিজেকে আঘাত করছে। এই জায়গাগুলো কেন? এগুলো হচ্ছে তার আইডেন্টিটি ক্রাইসিস থেকে হয়, তার ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করে। একজন মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার যে বেড়ে ওঠা, এই সময়টা আমরা বলি পজেসিভ হতে হয়। তাকে সে কিছুটা পজিশন শিখে, আশেপাশের জিনিস, আমার স্কুল, আমার বাবা, আমার মা, আমার বাবা। সেই সময় আমরা যদি তাকে একদম একদম নিঃস্ব করে দেই, তাকে যদি না বোঝাই যে তোমার কিছু নাই, তোমার বাবা তোমার মা সবকিছু সব আমার, সব আমি যা বলবো তাই, তোমার বলে কিছু নাই, আমরা যেভাবে বলবো তোমাকে সেভাবে চলতে হবে, তুমি আমাদের সন্তান, আমি তোমার বাবা কিনা সেটা পরের প্রশ্ন, আমি তোমার মা কিনা সেই বোধ তোমার জানার দরকার নাই, কিন্তু তুমি আমার সন্তান, আমার কথা মতো চলো। তখনই কিন্তু তার আইডেন্টিটি ক্রাইসিস। এটা ইন্টারেক্টিভ হতে হবে, ভাইস ভার্সা। আমরা যতটা না মা বাবা হই, তার চাইতে কিন্তু তার মা বাবা আমরা হয়ে উঠতে পারি না। আমরা আমাদের সন্তানের দিকে আমরা প্রো প্রো চাইল্ড কাজগুলো করি, কিন্তু সে যে একদিন প্রো প্যারেন্ট কাজগুলো করবে সেগুলো আমরা তাকে করতে দেই না। সুতরাং সে যতটুকু বুঝে যে আমি বাবা মার সন্তান, এই বোধটা যেমন তার তৈরি হয়, কিন্তু ওরা আমার বাবা মা, এই বোধটা একটু দেরিতে তৈরি হয়। এই বোধটা তৈরি করাটা আমাদের জন্য খুব জরুরি। বাহ, অনেক কিছু আমি মেন্টাল নোট নিচ্ছি। মা হিসেবে এত দামি দামি কথা আপনার কাছ থেকে জানতে পারছি, যেটা ভবিষ্যতে আসলে অনেকেই যাদের ছোট বাচ্চা আছে বা যাদের অ্যাডোলেসেন্ট আছে তাদের জন্য অবশ্যই অনেক অনেক আম, সাহায্য করবে। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বয়ঃসন্ধিকালীন পিরিয়ডে ছেলে মেয়েরা সাধারণত স্বাধীন চেতা হতে চায়। এক্ষেত্রে তাদের এই পরিস্থিতি থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যে ওদের ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা যে। ধন্যবাদ। তাদেরকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে সম্পূর্ণ ঘুড়ি উড়ানোর মতো। এখনকার অবশ্য মা বাবারা ঘুড়ি উড়ায় নাই কখনো আমার মনে হয়, বা ঘুড়ি উড়ানো যদি দেখে থাকেন, যদি নিজেরাও না উড়িয়ে থাকেন, তাহলে আমি বলি ইউটিউবে একটু দেখে নেবেন যে কিভাবে ঘুড়ি উড়াতে হয়। আমিও ছোটবেলায় ঘুড়ি উড়াতে পারি নাই আসলে, মনে কিন্তু হচ্ছে। হ্যাঁ, আমিও উড়াই নাই ঘুড়ি। তাই এই শিশুদেরকে যে কন্ট্রোল করা বলি না, আমরা বলি ম্যানেজ করা।
এই সময় স্বাধীন চেতাটা তাদের একটা গুড্ডি উড়ানোর মতো। আমরা গুড্ডিটাকে এত উপরে উড়াবো না যেন সে কেটে চলে যাবে, আবার গুড্ডিটা উড়বে না এই ভয়ে যদি আমি তাকে ধরে রাখি লাটাইয়ের সাথে, তাহলে তো গুড্ডি উঠতেই পারবে না। আমাকে গুড্ডি উড়াইতেও হবে, আবার গুড্ডিটাকে রক্ষাও করতে হবে যেন সে কেটে নিয়ে যেতে না পারে। এই গুড্ডি উড়ানোর কৌশলটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমরা এই স্বাধীন চেতা শিশুদেরকে কিন্তু ম্যানেজ করতে পারবো। কখনো কখনো তাদের ছাড়তে হবে, কখনো কখনো তাদের আবার টেনে নিয়ে আসতে হবে, সুতাটাকে গুটিয়ে নিয়ে আসতে হবে, আবার কখনো কখনো সুতাটাকে ছাড়তে হবে। কতটুকু ছাড়বো, কিভাবে ছাড়বো, এটা নির্ভর করে আমার কালচারাল কনটেক্সটের উপরে। আমি যেই পরিবেশে আছি, যে সমাজে আছি, যে রাষ্ট্রে আছি, যে ধর্মে বিশ্বাস করি, তার উপর ভিত্তি করে আমি কখনো ঘড়ির সুতা লম্বা করে দিব, আবার কখনো তাকে টেনে নিয়ে আসবো। এটি কিন্তু আমার পারিবারিক শিক্ষা, আমার সংস্কৃতি, আমার সমাজ সেটি আমাকে শিখিয়ে দিবে। বাবা মাদেরকে আমরা বলবো ঘুরিয়ে ওড়ানো প্র্যাকটিস করেন, তাহলে সন্তানদের এই জায়গাটা কন্ট্রোল করতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, ওনার আগামী প্রশ্ন হচ্ছে, কোনো টিনেজ মেয়ে যদি কোনো প্রবলেমের কথা না বলে মুখ গোমড়া করে বসে থাকে, জিজ্ঞেস করলেও না বলে, বোঝালেও বুঝতে চায় না, তখন প্যারেন্টসরা কি করতে পারে? এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জেনারেশন গ্যাপের যে ব্যাপারটা, এখন মনে হচ্ছে দিন দিন যত যাচ্ছে বাচ্চাদের সাথে গ্যাপটা যেন বেড়ে যাচ্ছে। যেমন সেটার কারণে আমি এখন দেখা যায় ভিডিও গেম খেলা, যেরকম ঘুড়ি উড়ানোর কথা বললেন, আমি ভিডিও গেম খেলা শুরু করেছি যাতে একটু হলেও কানেক্টেড থাকতে পারি। তো এই ব্যাপারটা কি বলবেন যে শেয়ার করতে চাচ্ছে না, নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে কেন শেয়ার করতে চায় না। শেয়ার করতে গেলে যদি আমি ধমক দিই, আচ্ছা থাকে এই কথা বলতে হবে না, এইসব কথা বলতে হয় না, তুমিই তো এটার জন্য দায়ী, তুমিই তো এটা করেছো, তখনই সে শেয়ার করতে চায় না। শেয়ার করতে গেলে যখন তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স থেকে সে দেখেছে, তার সমস্যাগুলো শেয়ার করতে গেলে বাবা মা শেয়ারিং জিনিসটাকে, তার প্রবলেমটাকে অ্যাকোমোডেট করেন না, বরং প্রবলেমের জন্য তাকেই দায়ী করেন, তখনই কিন্তু সে আর শেয়ার করতে চায় না। ফলে সন্তানের যে কোনো সমস্যা বা প্রবলেমের জন্য তাকে দায়ী করা যাবে না, বরং তার প্রবলেম গুলোকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। ঠিক আছে, তখন আমাদের তার প্রবলেম গুলোকে অ্যাকোমোডেট করতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই বিষয়গুলো তাকে, সেই প্রবলেম গুলো শেয়ার করবো। আর ভিডিও গেম খেলার কথা বললেন, আমরা বলবো এখন কিন্তু প্রযুক্তির যুগ। আমাদের সন্তানেরা, শিশুরা প্রযুক্তি বান্ধব হোক, তারা প্রযুক্তিতে দক্ষ হোক, তারা প্রযুক্তি শিখুক, এটা আমাদের কিন্তু সবার চাওয়া। আমি কিন্তু প্রযুক্তি বিরোধী না, ভিডিও গেমের বিরোধী না। আমি চাই প্রত্যেকটি শিশু সবথেকে ভালো ভিডিও গেমটি খেলুক, সবথেকে ভালো ডিভাইসটি ইউজ করুক, সবথেকে শক্তিশালী ইন্টারনেটের লাইন তার বাসায় থাকুক। শিশু যে বাসায় আছে তার জানার দরকার আছে, না হলে কিন্তু এই নিউ ইয়র্ক, লস এঞ্জেলসে গিয়ে যাবে, ঢাকা খুলনা পিছিয়ে পড়বে। আমি ঢাকা খুলনাকে পিছিয়ে পড়তে যেতে চাই না, আমি চাই ঢাকা খুলনাও যেন সমান তালে এগিয়ে থাকে। তবে শিশুদের এই প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি মা বাবাদেরকেও কিন্তু প্রযুক্তিতে দক্ষ হতে হবে। মা বাবার অনেক সময় বলে থাকেন আমি যা পারি না আমার সন্তান তা পারে, এটা ভুল ধারণা। বলবো দরকার হলে টিউটর রাখেন, দরকার হলে আপনি শিখেন, কোচিং সেন্টারে ভর্তি হন, কিন্তু আপনি আপনার সন্তানের চাইতে অন্তত পক্ষে বেশি বা তার সমান প্রযুক্তি জ্ঞানে দক্ষ আপনি হয়ে যান, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ধন্যবাদ। আম, আমাদের আসলে খুবই ভালো লাগছে আপনার উত্তরগুলো শুনে। আমি যারা শুনছে বা দেখছে তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা লাইভ থেকেও কিছু প্রশ্ন আপনাদের কাছে থেকে নিতে পারবো, সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের ইনবক্স করতে পারেন। আমরা দুটো প্রশ্ন আছে আমাদের আগে, তারপরে আমরা লাইভ প্রশ্নতে চলে যাব। আম, এই প্রশ্নটা এসেছে যার কাছ থেকে, বাচ্চার বয়স 14 এবং ডায়াগনোসিস আছে ASD। দূর থেকে দেখলে জড়িয়ে ধরতে চায় বা হাত ধরে রাখতে চায়, এই সময় তাকে তার সেফটির বিষয়গুলো কিভাবে বোঝাতে পারি? আরেকবার যদি একটু বলেন, প্রশ্নটা ঠিক বুঝি নাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যখন বাচ্চাটাকে দূর থেকে আম, দেখে, হয়তো আমি ধারণা করছি যেহেতু সেফটির ব্যাপার বলেছে, হয়তো অপরিচিত কাউকেও জড়িয়ে ধরতে পারে এবং হাত ধরে ধরে রাখতে চায়, এই সময় তাকে সেফটির বিষয়গুলো, মানে অপরিচিতদের হয়তো আমার সে হাত আমার মনে হয় এটা বলা হয়ে গেছে শুরুতে, আমরা বলেছি গুড টাচ ব্যাড টাচ, তার ডেফিনেশনটা বলতে হবে। এবং একটি কথা বলি, স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার। যে কোনো শিশুর জন্য ধরছে। স্ট্রেঞ্জার মানেই ডেঞ্জার। ফলে স্ট্রেঞ্জার থেকে শিশুদেরকে অবশ্যই দূরে রাখতে হবে, এবং স্ট্রেঞ্জারকে একসাথে কাছাকাছি দেখে দেওয়া যাবে না, সে ছেলে শিশু হোক অথবা মেয়ে শিশু হোক। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে ছেলে শিশুরা বোধহয় নিরাপদ। আমরা বলি ছেলে শিশুরাও কিন্তু কোনো ধরনের অ্যাবিউজ থেকে নিরাপদ না, বলে ছেলে শিশুদেরকেও আমরা যে কোনো স্ট্রেঞ্জার থেকে দূরে রাখবো, তাদেরকেও গুড টাচ ব্যাড টাচ এগুলো আমরা শেখাবো। এবং আমি এটা আগেও বলেছি, আমি বলবো যে যত তাড়াতাড়ি এই কনসেপ্ট গুলো, যেমন আমি আমার ছোট বাচ্চার সাথে প্র্যাকটিস করতাম, আমি বলতাম এই যে মামা এখানে তোমাকে হাত দিয়েছে, এটা কি করা ঠিক? এবং আমি প্র্যাকটিস করতাম যে হাতটা সরিয়ে দাও, এভাবে নো, তুমি এখানে টাচ করবে না। এই জিনিসগুলো তো যখন বাচ্চা একটু হালকা কথা বা নিজের বডি পার্টস গুলোই যখন সে আইডেন্টিফাই করতে পারে, তখন থেকেই কিন্তু আমরা শুরু করতে পারি। এটা পুরো প্র্যাকটিসের ব্যাপার। এবং আমরা যারা প্যারেন্টসরা আছি যাদের ASD আছে,
আমরা কিন্তু জানি রেপিটেশন এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা একটা বিহেভিয়ার মানে একটা লার্ন বিহেভিয়ার পরিণত করতে পারি। সুতরাং আমি বলবো যে অবশ্যই এটা খুব শুরু থেকেই গুড টাচ, ব্যাড টাচ, স্ট্রেঞ্জার, ডেঞ্জার এই জিনিসগুলো যেন আমরা শিখাই। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যে বড় হয়েছে আমরা এইসব কিছু কিন্তু ওভাবে আমাদেরকে প্যারেন্টসরা কখনোই বসিয়ে কখনো আমাদেরকে শিখায়নি। আমরা কিভাবে যে আমরা সেফলি বড় হয়েছি মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমরা কিন্তু এভাবে প্যারেন্টসদেরকে প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে শিখাতে হয়নি। কিন্তু এখন টাইম আসলেই অন্যরকম এবং আমাদের আরো সাবধানতা মেনটেন করতে হবে। আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা লাইভের প্রশ্নে চলে যাচ্ছি। ডাউন সিনড্রোম কিশোর বা কিশোরীর বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনগুলো তাদের মনের উপর কি কোনো রকম প্রভাব ফেলে কিনা? ধন্যবাদ। ডাউন সিনড্রোম বা ট্রাইসোমি 21 যেটিকে আমরা বলি, সেটি তো বয়ঃসন্ধিকালের পরিবর্তন যে কোনো শিশুর উপরই পড়তে পারে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যদি তাদের কারো কারো ক্ষেত্রে যদি স্বল্প বুদ্ধি সম্পন্ন হয়, তাদের আইকিউ এর মাত্রা যদি খানিকটা কম থাকে কোনো কোনো ক্ষেত্রে, এবং সামাজিক দক্ষতার জায়গাটা যদি একটুখানি ঘাটতি থাকে, তখন তাদের মধ্যে বয়ঃসন্ধিকালের যে সমস্যার মধ্য দিয়ে অন্যান্য শিশুরা যাচ্ছে সেটি তাদের মধ্যেও আসতে পারে, একই রকম ভাবে আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আকারেও আসতে পারে। বলে আমরা বলবো যে আগে যে উপদেশগুলো দিয়েছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, সেগুলো সবগুলো যদি আমরা তাদের উপর প্রয়োগ করি তাহলেই তারা কিন্তু ভালো থাকতে পারে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং নিউরোটিপিক্যাল সবার জন্যই আপনার উত্তরগুলো কিন্তু আসলে প্রযোজ্য, কারণ এই চেঞ্জ গুলো কিন্তু সবার মধ্যে, যেটা আপনি বারবার বলে এসেছেন, আসে। সুতরাং তাদেরকে হ্যাঁ হয়তো তাদের কমিউনিকেশন গ্যাপটার কারণে তাদের বোঝার জন্য আমাদের অন্যভাবে শেখাতে হবে, বাট যেই এংজাইটি গুলো, যে ফিলিংস গুলো, ওগুলো কিন্তু দেখা যাচ্ছে সবারই একই রকম ভাবে প্রেজেন্ট হচ্ছে। সুতরাং আমাদের ওইভাবে যে কারো ডাউন সিনড্রোম আছে বলে এই ফিলিংস গুলো তাদের মধ্যে দেরিতে আসবে বা আসবে না, এটা কিন্তু ধারণা করা যাচ্ছে না। সুতরাং অবশ্যই বলবো যে আমাদের এই যে উত্তরগুলো আগে দিয়েছে ভাইয়া, আপনারা আবার একটু প্রত্যেকটা উত্তরই আপনারা মনোযোগ দিয়ে শুনলে কিন্তু আপনারা কিছু না কিছু ভাবে হেল্পফুল হবেন। আমরা এখন লাইভ যে প্রশ্নগুলো এসেছে আমাদের কমেন্ট এবং ইনবক্সের মাধ্যমে সেগুলোতে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, চাইল্ড ফাউন্ডেশনের এই উদ্যোগে অনেক উপকৃত হয়েছি, প্রথম থেকেই সাথে আছি, থাকবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কৃতজ্ঞ জানাই। আমার ছেলের বয়স 4 বছর 9 মাস। 2 বছর আগে সোশিও কমিউনিকেশন ডিসঅর্ডার হিসেবে ইপনা থেকে শনাক্ত করা হয়। বিকাশের বিভিন্ন দিকে পিছিয়ে আছে। সে মাঝে মধ্যে মন মরা হয়ে থাকে, নিজেই বিছানায় বালিশ নিয়ে গিয়ে শুয়ে পড়ে। এর কারণ কি এবং প্রতিকার জানতে চাই। ধন্যবাদ। একটি শিশুর যদি সামাজিক দক্ষতার অভাব থাকে ও সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার যেটি বলছেন ইপনা থেকে শনাক্ত করা হয়েছিল সেরকম থাকে, তার প্রতিকার হচ্ছে তাকে সামাজিক ভাবে দক্ষ করে তোলা। সেটির জন্য যে তাকে বারবার বেশি বেশি মানুষের সামনে নিতে হবে, তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে হবে, তাকে একা রাখা যাবে না, তার সাথে প্রয়োজনে থেরাপিস্টের সাহায্য নিতে হবে, তাকে স্কুলে দিতে হবে, তাড়াতাড়ি স্কুলে দিয়ে দিতে হবে। তার 4 বছর 9 মাস হলো, তার যদি প্লে স্কুল বা একটি আমরা বলি সেই সমস্ত স্কুলে তাকে দিয়ে দিতে হবে। যত বেশি মানুষের সাথে, যত বেশি পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ থাকে এবং তার কথা বলার যার দক্ষতা কতটুকু সেটি যদি আমরা জানি এবং তাকে কিছু সেন্সরি ইন্টিগ্রেশন বলি আমরা, তার যে সেন্সরির জায়গাগুলো সেগুলো যদি আমরা দক্ষতা করতে পারি তাহলে নিশ্চয়ই সে একদমই মূল স্রোতে চলে আসতে পারবে। তাহলে আমরা বলবো যে অবশ্যই যে যেহেতু ইপনার থেকে আপনি গিয়েছিলেন, ইপনার থেকে আপনি পরামর্শগুলো গ্রহণ করুন। সেখানে থেরাপিস্ট আছে, সেখানে পরামর্শক আছেন, সেখানে চিকিৎসক আছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনাকে এবং আপনার শিশুকে পরামর্শ দিবে। আমরা বলবো এটি একটি ধীর লয়ে এই পরিবর্তনটা হয়, ধীরে ধীরে হয়। ধৈর্য ধরে যদি পরামর্শগুলো মেনে চলেন তাহলে পরিবর্তনের সৃষ্টি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমার বিশেষ শিশুর বয়স 11 বছর 9 মাস। ও হরর মুভি দেখে, আবার নতুন কোনো টাস্ক খেলায় ভয় পায়। হেলাল স্যারের দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এক নম্বর হচ্ছে হরর মুভি দেখা ভয়ের কিছু নাই, এটা খারাপ কিছু না, এটাকে আমরা দেখতে পারে আস্তে আস্তে দেখুক, দেখে দেখে তার ভয়টা যদি কাটে খারাপ কিছু না। তবে সেটিকে তার মনের উপরে কোনো খারাপ প্রভাব ফেলছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। নতুন কোনো টাস্কে সে ভয় পায়, আর ভয় জিনিসটা কিন্তু আসলে সে জন্মগত সূত্রে যে ভীত হয়ে জন্মিয়েছে তা কিন্তু না, আমরাই তাকে ভয় দেখিয়েছি। ওখানে অন্ধকার, ওখানে লম্বা, ওখানে কালো, ওখানে একা, ওখানে খালি, এই যে ছোটবেলা থেকে ওখানে পুলিশ, ওখানে বাঘ, এই যে কথাগুলো আমরা বলি এটা তার এক ধরনের কগনিটিভ এরর তৈরি করে। আমরাই ভয়টা তৈরি করি তার ভিতরে, ভয়টাকে আমরা আস্তে আস্তে ঢুকিয়ে দিই। ফলে আবার ভয়টাকে কাটানোর দায়িত্ব আমাদের।
আমরা তাকে এই যে নতুন টাস্ক বা খেলা যদি সে ভয় পায়, তখন টাস্ক বা খেলাটা আমরা নিজেরা খেলে বা করে তাকে দেখাবো যেখান থেকে বিপদের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমার বয়সে আরেকটি ছেলে আর আরেকটি মেয়ে কাজগুলো করছে, তখন সে আস্তে আস্তে ভয়টা কমে যাবে। এবং এটার জন্য সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন পদ্ধতি আমরা ফলো করি। যে বিষয়টাকে ভয় পায় সেটা সবকে তাকে বলবো, সেটার তাকে মডেল করে দেখাবো, সেটার তাকে আরেকজন করছে সেটা দেখাবো, তারপরে তার পাশে বসে আমি করছি সেটা দেখাবো, তাকে সেটা করার জন্য অল্প একটু চেষ্টা করাবো, তাকে আরেকটু বেশি চেষ্টা করাবো, তারপরে পুরো কাজটা তাকে একা করতে দিব। এভাবে কিন্তু তাকে আমরা এই ভয়গুলো কাটিয়ে উঠতে পারি। মাঝে মাঝে পুরো টাস্কটা দেখলে কিন্তু অনেকে খুব কঠিন মনে হয়, কিন্তু যদি টাস্কটাকে ছোট ছোট ভাগে ভাগে যদি সে দেখে যে কিভাবে করতে হয়, তখন হয়তো অনেক ওই এনজাইটিটাও দূর হয় যে ও আচ্ছা, আমি আস্তে আস্তে স্টেপে স্টেপে ওই বড় টাস্কটা করতে পারি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমি আহ আগামী প্রশ্নে যাচ্ছি। আমার আরেকটি প্রশ্ন হলো, আমার বাচ্চার এএসডি মাইল্ড, আগে বেশি হাইপার ছিল। আমার শিশুটি অন্য কোনো বাচ্চা ওর সামনে কান্না করলে সহ্য করতে পারে না, এমনকি ওর সিবলিং কেও না। এরকম এই প্রশ্নটা অটিজম, আসলে আমরা অনেক অটিজমের শিশুদের মধ্যে এইসব সমস্যাটি চাই যে কোনো কান্না বা যে এটা হচ্ছে কান্নার শব্দ, ওদের মধ্যে একটু হাইপার সেন্সিটিভ থাকে শব্দের ক্ষেত্রে, এবং কান্নার শব্দ বা কান্নার যে টোন সেটি তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি করে। ফলে আমরা বলবো যে প্রথমত হচ্ছে তার সামনে কান্না না করতে পারলে সেটা সবথেকে ভালো। আর কান্না করতে পারার পরে তার যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াগুলোকে আমরা যেন রিইনফোর্স না করি, তাহলে আস্তে আস্তে সে কিন্তু কান্না সহ্য করাটা খানিকটা শিখবে। এটি হচ্ছে রিইনফোর্সারটাকে যদি আমরা সরিয়ে নিই, সে কান্না দেখছে, সে একটু অস্থির হচ্ছে, আমরা সাথে সাথে কান্না বন্ধ করে দিলাম বা ওকে সরিয়ে নিলাম, তাহলে কি হবে, সে শিখে গেল যে কান্নার শব্দের সময় আমি চিৎকার করলে, অস্থির হলে আমাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আমি সরিয়ে নিচ্ছি বলেই সে কিন্তু আবার পরবর্তী দিনে কান্না দেখলে চিৎকারটা করছে। আমি যদি সরিয়ে না নিতাম তাহলে কিন্তু সে চিৎকারটা সে করতো না বা সে কিন্তু উৎকণ্ঠা প্রকাশ করতো না। তাহলে এটাও আমরা বলবো ধীরে ধীরে তাকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমার মেয়ে 17 বছর, খুবই হাইপার, খুব রাগ করে, কি করব? না, ধন্যবাদ। আসলে 17 বছরের ছেলে মেয়েদের মধ্যে আমরা এই হাইপার বা হাইপার শব্দটি আসলে আমাদের কাছে মানে খুব সাইন্টিফিক না। হাইপার অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝি যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি, অতি চঞ্চল, অমনোযোগিতা। আর খুবই রাগ করে, রাগের ক্ষেত্রে আমরা বলি রাগ কোনো রোগ না। রাগ কিন্তু মানুষের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বাভাবিক আবেগ। রাগ থাকতে পারবে, যে রাগটা কি যৌক্তিক কারণে হচ্ছে কিনা, অযৌক্তিক কারণে কিনা সেটি আমাদের মাথায় রাখতে হবে। আর এই বয়সের ছেলে মেয়েরা রাগ করে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে এবং রাগ করে সবসময় একটু রূঢ় আচরণ করে। সেই জায়গা থেকে বলবো বাবা মারা যদি একটু তার প্রতি একটু সংবেদনশীল হন, কেন সে রাগ করছে, তার মনের কষ্টটা কোথায়, তার আবেগের প্রকাশের জায়গাটা কোথায় দুর্বলতা আছে, সেগুলোকে যদি একটু বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু তার রাগটা কমে যায়। তার রাগের ক্ষেত্রে আমরা বলবো তার রাগের ক্ষেত্রে ধমক, বকা, মার এগুলো দেওয়া যাবে না। আবার সে রাগ করার পরে তাকে ওই যে রাগ করে বলে তাকে খুব ভয় পেয়ে তার থেকে দূরে দূরে থাকা তাও যাবে না। বাবা মার সাথে তার সম্পর্কটা যদি স্বচ্ছ হয়, তার রাগের কারণটাকে যদি আমরা জানতে পারি এবং রাগের কারণগুলোকে যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু ধীরে ধীরে তার রাগ করার প্রবণতা কমে যাবে। আম, ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা একটু ভেঙে আসছে। আমাদের কি শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হেলাল ভাই, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমাদের একটু কানেকশনের সমস্যা হচ্ছে, আমরা খুব শীঘ্রই আচ্ছা আচ্ছা, আমি আমি শুনতে আগামী পাচ্ছি। প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমার আচ্ছা, আমার বাবা তো তোমাকে হৃদয় সবসময়, আমার মনে হয় আচ্ছা, আমার বাবা তো আমাকে ঝাড়ি দেয় সবসময়, আমার মনে হয় না যে আমার বাবা আমাকে কোনোদিন আদর করে, আমাকে খাইয়ে দিয়েছে। আচ্ছা, এটা আমার মনে হয় যিনি প্রশ্ন করেছে তার নিজেরই প্রশ্ন, যে তার মনে হচ্ছে যে তার বাবা তাকে কখনো আদর করে খাইয়ে দেয়নি এবং সবসময় বকা দিচ্ছে। আমরা বলবো যে আসলে বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা হতে হবে খুব আন্তরিক। সেখানে আসলে তাকে আদর করে খাওয়াতে হবে এবং ঝাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই বা বকা দেওয়ার কোনো জায়গা নাই। বকা কেন দিবে, সন্তানকে বকা দিবে না, তাকে বুঝিয়ে বলবে। আবার অনেক ক্ষেত্রে দেখি যে বাবা মাদের প্রকাশ ভঙ্গিটাও ভিন্ন রকম হতে পারে। কোনো বাবা হয়তো সন্তানকে খুব ভালোবাসে, সন্তান হয়তো সেটা বুঝতে পারছে না। সেই জায়গা থেকে আমরা বলবো বাবাদেরও যেমনি মায়েদেরও যেমনি পরিবর্তনের দরকার আছে তার আবেগের বহিঃপ্রকাশের ক্ষেত্রে, সন্তানরাও কিন্তু অনেক সময় বাবা মার সাথে কথাগুলো খোলামেলা করে বলে নিয়ে বলতে পারেন যে আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসছো না। তখন বাবা মা হয়তো বিষয়টা বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নেবেন এবং তিনি অবশ্যই ভালোবাসেন আমরা বিশ্বাস করি, কিন্তু তার প্রকাশ ভঙ্গিটা হয়তো আলাদা। সেই প্রকাশ ভঙ্গিটাকে তিনি শুধরে নিতে পারেন। থ্যাংকস আ লট। আমার ছেলের বয়স 10 বছর। সে ইদানিং তার ছোট বোনের বয়স 7 বছর খেলনা লুকিয়ে ফেলে, আবার নিজের বল বা তার যেগুলো ভালো লাগে না লুকিয়ে ফেলে। কি করব? সব সময়
ট্যাব নিয়ে থাকতে চায়। ট্যাবে ইউটিউবে খবর, অ্যাড, লিফটের ভিডিও দেখতে পছন্দ করে। সব কাজ রিইনফোর্স দিয়ে করতে হয়, নিজে কিছু করতে চায় না। একটুতেই কাঁদে, চিল্লাচিল্লি করে, খেলনা লুকিয়ে দেওয়া, মাঝে মাঝে দরজা লক করে দেয়। কেন করছে এসব? এটার উত্তর হচ্ছে যে খেলনা লুকিয়ে ফেলার পরে যখন বাধ্য হয়ে সবাই খেলনাগুলো খোঁজা শুরু করে বা তাকে এটার জন্য খুঁজতে থাকে, সেটা কিন্তু সে এনজয় করে। ফলে আমরা বলবো খেলনা লুকিয়ে ফেলার পরে সেই খেলনাটিকে খুঁজবেন না। এরকম 1 মাস, 2 মাস, 3 মাস সে খেলনা লুকিয়ে ফেলেছে, এই ঘটনার দিকে যদি আপনি মোটেই মনোযোগ না দেন, তারপরে দেখবেন তার খেলনা লুকানোর অভ্যাস বন্ধ হয়ে গেছে, সে আর খেলনা লুকাচ্ছে না, কারণ সে দেখছে যে খেলনা লুকিয়ে আসলে কোনো লাভ হয় না। আমি খেলনা লুকিয়ে ফেললে কেউ কোনো প্রতিক্রিয়া দেখায় না, কেউ কোনো অস্থির হয় না, কেউ খেলনা খোঁজে না, কেউ আমাকে বকা দেয় না, কোথায় রেখেছো, কি করেছো, সারা ঘর তছনছ করে না। তখন থেকে সে আর খেলনা আর লুকাবে না। সুতরাং তার খেলনা লুকিয়ে রাখার অভ্যাস যদি কমাতে চান, কমপক্ষে আগামী 3 মাস তার খেলনা লুকিয়ে রাখার অভ্যাসকে ইগনোর করা শুরু করুন। সে খেলনা লুকিয়ে রাখছে, এটি আপনি কখনোই বোধ করবেন না, ভুলেও তার খেলনা লুকিয়ে রাখার কথা উচ্চারণ করবেন না। তাহলে কিন্তু তার খেলনা লুকিয়ে রাখার অভ্যাস কমে যাবে। আর সব কাজ রিইনফোর্স দিয়ে করতে হচ্ছে ট্যাব দিয়ে, এটি কিন্তু আমরা বলবো যে খুব ভালো অভ্যাস না। আমরা দুটো জিনিস বলি, একটিকে বলি রিওয়ার্ড, আর একটিকে বলি ব্রাইব বা ঘুষ দেওয়া। রিওয়ার্ড খুব ভালো, তার মানে ভালো কাজগুলোকে বাড়াবে। আর ঘুষ মোটিভেশন, আর রিইনফোর্স বা ঘুষ যেটি বলছি আমরা, যে সেটি হচ্ছে তাকে এই কাজটা করো, তুমি গোসল করো, তোমাকে ট্যাব দিব, তুমি ভাতটা খেয়ে নাও, তাহলে তুমি ট্যাব পাবা। তখন সেটাকে এক ধরনের অস্ত্র হিসেবে নেয়। তখন সে অস্ত্র হিসেবে নেয় যে ট্যাব না দিলে আমি এটা করবো না। এটার সাথে তার একটা কন্ডিশনিং তৈরি হয়ে যায় ব্রেনে, একটা শর্তাধীন অবস্থা। এই শর্তাধীন অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। তাকে এই ধরনের কোনো কন্ডিশনিং করে, এই ধরনের রিইনফোর্স দিয়ে বা এই ধরনের কোনো ড্রাইভ দিয়ে তাকে কিন্তু কোনো কাজ করানো ঠিক হবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই সুন্দর একটা সময় কাটালাম আপনার সাথে। এত সুন্দর সুন্দর কথা, যেটা আমি আমি বলবো পার্সোনালি আমাকেও অনেক কিছু আজকে শিখিয়েছে, এবং যারা দেখছে তাদেরকে অবশ্যই অনেক সহায়তা করবে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার জন্য যদি আপনার কোনো মেসেজ থাকতো, তাহলে আমাদের কাছে প্লিজ শেয়ার করুন। ধন্যবাদ। আমরা বলি শিশুরা চাঁদের মতো, এই কারণে বলি যে শিশুদের যে চাঁদের যেমন কোনো আলো নাই, সে আশেপাশের পরিবেশ, বাবা মা, আত্মীয় স্বজনের আলোতে আলোকিত হয়। চাঁদ যেমন সূর্যের আলোতে আলোকিত হয়, শিশুদের আচরণ গুলো কিন্তু বাবা মা, আত্মীয় স্বজনের আচরণ দ্বারা প্রভাবিত হয়। চাঁদ সূর্যের আলোতে আলোকিত, আর শিশুদের আচরণ গুলো বাবা মা, আশেপাশের মানুষের আচরণে প্রভাবিত। ফলে শিশুর যে কোনো আচরণ পরিবর্তন করতে হলে আগে বাবা মাদের আচরণ গুলো পরিবর্তন করতে হবে। আমরা শিশুর যে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ যদি পরিবর্তন করতে চাই, তাহলে আশেপাশে যারা রয়েছে তাদের আচরণগুলো যেন আমরা পরিবর্তন করার চেষ্টা করি। শিশুর পরিবর্তনটা জরুরি না, আমাদের আচরণ পরিবর্তনটা বেশি জরুরি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। অনেকে আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করছে এবং বলছে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো বিষয় এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে আপনি যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদের আগামীতে অবশ্যই অনেক সাহায্য করবে, এবং আশা করব চাইল্ড ফাউন্ডেশনের সাথে আপনি সবসময় থাকবেন, এবং আপনাকে আবার আমাদের মাঝে পাবো, এবং আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনার সাথে আবার হাজির হতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আপনার সাথে, এবং আপনাকেও সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যারা আমাদের আজকে এই লাইভ সেশনে প্রশ্ন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠান সাজানো, এবং আজকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম হেলাল ভাইয়ের কাছ থেকে। ওনার এই সেশনের মধ্যে থেকে আমরা যে জিনিসটা আমার মনে হয় যে আমি শিখেছি, যে আমরা কিন্তু বাবা মা হিসেবে আমরা যদি নতুন নতুন এই পদ্ধতিগুলো, নতুন নতুন এই ব্যাপারগুলোর সাথে যদি নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের আহ বাচ্চাদের যেই আগামীতে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো আছে সেগুলো রিচ করতে কিন্তু অনেক সমস্যা হবে। আশা করব যে যারা বাবা মারা আছেন, তারা যারা শুনেছেন, প্রত্যেকটি উত্তরে পেয়েছেন একটু হলেও সাজেশন, যেটা আমরা সবাই বাসায় যদিও অবলম্বন করি, অবশ্যই আমাদের বাচ্চাদেরকে আমরা আরো সাহায্য করতে পারবো। অবশ্যই এটা আম, খুবই একটা আনইউজুয়াল সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি, বাট যেভাবে হেলাল স্যার বললেন যে আমরা পজিটিভ দিক থেকে যদি চিন্তা করি, আমরা ঘর বন্দি না, আমরা ঘরে আছি, আমরা সুস্থ আছি, প্রিয়জনদের সাথে আছি। আমরা আশা করবো এই সময়টা আমরা যেন সবাই একসাথে ভালো মতো ব্যবহার করতে পারি, এবং সবার সাথে একটা ভালো সুন্দর সময় কাটাতে পারি। তো আশা করি আগামীতে যে বিষয়গুলো নিয়ে আপনারা চাবেন যে চাইল্ড ই কেয়ার আরেকটি লাইভ সেশন নিয়ে আসবে, আপনারা ইনবক্স করবেন, আপনাদের প্রশ্নের মধ্য থেকে আমাদের আগামী টপিক বের হয়ে আসবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে আমরা সবসময় আছি, আমরা সবসময় থাকবো এবং আবার হাজির হব আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।